আজকের এই একটা ভিডিওতে এসএসসি সাধারণ গণিতের ১৬তম অধ্যায় পরিমিতির যতগুলো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আছে সবগুলো সমাধান করব বোর্ড কোয়েশ্চেন সমাধান করার মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তাহমিদুল ইয়াসিন আবিদ। আমি পড়ালেখা করছি বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে এবং তোমাদের সাথে আমি 10 মিনিট স্কুলে আছি ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে। আজকে আমরা তোমার এসএসসি সাধারণ গণিতের একটা সব থেকে চমৎকার চ্যাপ্টার করব, যে চ্যাপ্টারটা আমার খুবই পছন্দ, কারণ এখানে অনেক জ্যামিতি আছে। জ্যামিতি রিলেটেড চ্যাপ্টারগুলো আমার এমনিতেই অনেক ভালো লাগে। তো তোমাদের আবার জ্যামিতিতে একটু অনেকেরই ভয় ভীতি কাজ করে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে ভয় ভীতিগুলো তোমাদের আছে সবগুলো ভয় ভীতি ইনশাল্লাহ এই এক ভিডিওতে ক্লিয়ার করে ফেলার। তো ক্লাস শুরু করার আগে একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমরা যারা ক্লাসটা করবা তোমরা অবশ্যই খাতা, কলম এবং ক্যালকুলেটর এই তিনটা জিনিস হাতের কাছে নিয়ে তারপরেই কেবলমাত্র ক্লাসটা শুরু করবা, ওকে? কারণ তুমি যদি আমি যা বোর্ডে করছি এটা জাস্ট তুমি দেখো, তাহলে আসলে তুমি জাস্ট দেখবাই, তোমার ম্যাথটা করা হবে না। সো তুমি যদি চাও যে এই ক্লাসটা থেকে একটা বেস্ট আউটপুট পেতে, তুমি যদি চাও যে এই ক্লাসটা করার পরে তোমার আর এই চ্যাপ্টার নিয়ে কোনো প্রিপারেশন নেওয়া লাগবে না, এটাই যদি তোমার টার্গেট হয়, তাহলে তোমার জন্য একটাই ইনস্ট্রাকশন, খাতা, কলম এবং ক্যালকুলেটর নিয়ে কোনো ডিস্ট্রাকশন ছাড়া বসে যাও, ওকে? ওকে, সো উইদাউট এনি ফার্দার অ্যাডু চলো আমরা স্টার্ট করি। শুরু করব এসকিউ প্রবলেম দিয়ে। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 25 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, এর সমগ্র তলের ক্ষেত্রফল। তো আমরা ঝটপট করে একটা জিনিস একটু রিক্যাপ করে ফেলি, এই জিনিসটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। চলো সেই জিনিসটা একটু দেখে ফেলি। একটা আয়তাকার ঘনবস্তু কি জিনিস ভাই? বলো। আয়তাকার ঘনবস্তু বলতে কি বোঝো? বেসিক্যালি যার প্রতিটা সাইড, একটা ঘনবস্তু যার প্রতিটা সাইডই হচ্ছে একটা আয়তক্ষেত্র, রাইট? যার প্রতিটা সাইডই হচ্ছে একটা আয়তক্ষেত্র। তো এখন এটার ধরো, এটার যে ভূমি, সেই ভূমিটা বা এটার যে দৈর্ঘ্য, আমরা বলবো দৈর্ঘ্য হচ্ছে লেটস সে এল, বা আমরা এখানে আসলে অনেক সময় এবিসি ইউজ করি। আচ্ছা, এই দিলাম। এটার যে প্রস্থ, সেই প্রস্থটা আমি ধরে নিলাম বি, আর এটার যে উচ্চতা, সেই উচ্চতা আমি ধরে নিলাম সি, ঠিক আছে? তাহলে এই যে আয়তাকার ঘনবস্তুটা আছে, এই আয়তাকার ঘনবস্তুর যে কোনো একটা তলের ক্ষেত্রফল কি হবে? ধরো আমি যদি এই তলের ক্ষেত্রফল বের করতে চাই, কত হবে? দেখো, এ ইন্টু বি, এ বি। আবার এই তলের যদি বের করতে চাই, চিন্তা করে দেখো তো কি হবে? উচ্চতাটা কত? আমি একটু ভিন্ন কালি দিয়ে তোমাদের দেখাই। ধরো এই দেখো, এইটার ক্ষেত্রফল কি হবে? দেখো, উচ্চতা হচ্ছে সি, এটা হচ্ছে বি, তাহলে বিসি। আবার এইটার ক্ষেত্রফল যদি বের করতে চাই, ছাদটার, এটার কত হবে? দেখো, এটা হচ্ছে তোমার, আচ্ছা সরি, এই প্রথমটা হচ্ছে এসি হবে। একটু করলাম, ফাম্বল করলাম। দেখো, উচ্চতাটা কত? সি, আর এই ভূমিটা কত? এ। তাহলে এইটার ক্ষেত্রফল কত হবে? এসি। ছাদ যেটা আছে, এই ছাদের ক্ষেত্রফল কত হবে? এ, আর এটা কত? বি, তাহলে এ বি। একইভাবে আমার এই পুরো জিনিস, আমি মাত্র 3টা সারফেস নিয়েছি, যে 3টা সারফেস দেখা যাচ্ছে। তুমি চিন্তা করো, যে কোনো একটা আয়তাকার ঘনবস্তুর এরকম সেম 3টা সারফেস কিন্তু ওই পাশেও, এইরকম 3টা তল ওই পাশেও থাকবে, এ পাশ দিয়েও থাকবে, নিচেও থাকবে। অর্থাৎ বেসিক্যালি আমরা এখানে যেটা লিখতে পারি, একই তল যেহেতু দুইবার করে আছে, তাই 2 টাইমস এসি প্লাস বিসি প্লাস এবি। এটা কি? সমগ্র তলের ক্ষেত্রফল। আর আমরা যদি জানতে চাই আয়তন কত, আয়তন খুবই সহজ, আয়তন হচ্ছে এবিসি। আয়তন কত? এবিসি। এবং আমরা যদি জানতে চাই কর্ণের দৈর্ঘ্য কত, কর্ণ মানে কি? কর্ণ মানে হচ্ছে এই প্রান্তবিন্দু থেকে এই প্রান্তবিন্দু। তার মানে তোমার মনে করো, আমি যদি তোমাকে বলি তোমার রুমটা দেখো, রুমের একটা কর্নারে যাবা, তার থেকে অন্য আরেকটা কর্নারে যেতে হবে, ওকে? একটা কর্নার থেকে একদম জাস্ট অপোজিট কর্নারে, ঠিক আছে? ফ্লোরে না, আমি আরো সহজ করে বলি, রুমের একটা কর্নার নাও, ফ্লোর বরাবর তুমি অপোজিট কর্নারে যাও, কর্ণ বরাবর যাও, ফ্লোর বরাবর, দেন সেখান থেকে সিলিং এর দিকে যাও, ছাদের দিকে যাও, তাহলে তুমি যে পয়েন্টটা পাবা তোমার অরিজিনাল পয়েন্টের সাথে কানেক্ট করো, এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর কর্ণ, রাইট? বা ডায়াগোনাল। সো এই ডায়াগোনালের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই জিনিসটার হোল রুট ওভার। এটা কি? কর্ণের দৈর্ঘ্য। সো আমরা দ্রুত এই জিনিসটা রিভিশন দিয়ে ফেললাম। এখন আসো আমরা এই জিনিসটা
অ্যাপ্লাই করি, এই জিনিসটা আমরা এখন অ্যাপ্লাই করি। তো আমাদেরকে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল কত, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে যে ফর্মুলা শিখেছি সেই ফর্মুলা অ্যাপ্লাই করলেই আমাদের হয়ে যাচ্ছে 2 দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি দিয়েছে দেখো 25 × 20, 25 × 20 প্লাস 25 × 15 প্লাস 20 × 15, ব্যাস কত আসবে এটা আমাদের আনসার। আমরা ক্যালকুলেটরে ঝটপট করে বের করে ফেলি। আমরা চাইলে এটা ক্যালকুলেটরে না করেও করতে পারতাম। এখান থেকে 5 কমন নিয়ে বাইরে নিয়ে আসবো, তাহলে এখানে মানে ওভাবেও করা যাবে, ওইটা ব্যাপার না। বাট আপাতত আমরা হাতের কাছে ক্যালকুলেটর যেহেতু আছে, শুধু শুধু মস্তিষ্কের উপরে চাপ কেন দিব। দেখো তো এটা আসে কিনা আনসার 2350। অবশ্যই এখানে একক লিখতে হবে। দেখো এখানে তোমাদেরকে বলে দিয়েছে সেন্টিমিটার, আর যেহেতু এটা এক ধরনের ক্ষেত্রফল বের করেছি আমরা, ক্ষেত্রফল যেহেতু বের করেছি তাই তোমাকে অবশ্যই লিখতে হবে কি বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। ওকে, এটা একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমি তোমাদের যেটা করলাম, প্রথমে তোমাদের আয়তাকার ঘনবস্তু রিলেটেড যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো একবার রিভিশন করিয়ে দিলাম। এরপরে রিভিশন করানোর পরে আমরা সাথে সাথেই ফর্মুলার উপর বেসড একটা শর্ট কোয়েশ্চেন দেখে ফেললাম। ওকে, আচ্ছা, আশা করছি এটা নিয়ে তোমাদের কারো কোনো ডাউট নাই। আমি তারপরে ক্যালকুলেশনটা আরেকবার চেক করি, ক্যালকুলেশনটা আমি নিজে হাতে আরেকবার একটু চেক করি। এখানেও 5 আছে, এখানেও 5 আছে, এটাও 5 সবগুলোতে 5 আছে, তাহলে এটা হচ্ছে 50 এখানে চলে আসবে, আর এখানে হচ্ছে 20, 5 এটা হচ্ছে বেসিক্যালি 15, এখানে হচ্ছে তোমার বেসিক্যালি 3 আর 4 12। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 50, এখানে হচ্ছে তোমার এটা কত 27, রাইট, 27 47, তাহলে 50 × 47, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, পারফেক্ট আনসার এসেছে, খুবই সুন্দর, খুবই চমৎকার। চলো নেক্সট প্রবলেমে চলে যাই। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য দেয়া আছে, বলা হয়েছে প্রস্থ উচ্চতার 3 গুণ। আমি চাই এটা তোমরা নিজেরা করো, ভিডিওটা পজ করো, পজ করে এই ম্যাথটা নিজে করার চেষ্টা করো। খুবই ছোট্ট সহজ একটা প্রবলেম। আগেরটা আমাকে সরাসরি ভ্যালু দেওয়া ছিল, এবার আমার ভ্যালু দেওয়া নাই, এবার আমাকে একটা তথ্য দেওয়া আছে, সেই তথ্যটা ব্যবহার করে আমার এখান থেকে তথ্য এক্সট্রাক্ট করতে হবে। তো আশা করছি যে তোমরা ভিডিওটা পজ করে নিজেরা করেছো, খুব বেশি সময় লাগার কথা না, এমসিকিউ এর জন্য প্রবলেমটা ইম্পর্টেন্ট। তো প্রস্থ উচ্চতার দ্বিগুণ, তো আমরা ধরে নিই প্রস্থ, প্রস্থ হচ্ছে তোমার বি, উচ্চতা সি, তাহলে আমরা বলতে পারি প্রস্থ উচ্চতার 3 গুণ, প্রস্থ উচ্চতার 3 গুণ, প্রস্থ উচ্চতার 3 গুণ। এখন আমরা জানি আয়তাকার ঘনবস্তুর আয়তন কি, আমরা জানি আয়তন সমান এবিসি, আয়তন সমান আমরা কি জানি এবিসি। আচ্ছা, এখন এ কত দিয়েছে দেখো, এ দিয়েছে, এ সমান কত দিয়েছে 40 সেন্টিমিটার, এ সমান কত দিয়েছে তারা 40 সেন্টিমিটার। তোমাকে লিখতে হবে যে দেয়া আছে, এটা তোমাকে লেখা লাগবে যে দেয়া আছে, রাইট, দেয়া আছে এ সমান দৈর্ঘ্য, এ সমান 40 cm, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে বসিয়ে দিচ্ছি 40, বি এর জায়গায় আমরা বসিয়ে দিব 3c × c সমান কত দেয়া আছে 12। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি 120 c² সমান হচ্ছে 12000। তাহলে এখানে 12, এখানে দেখো কত থাকে 100 থাকবে, তাহলে c² সমান 100, c সমান কত হবে বলো 10। অবশ্যই আমরা +10 নিব, কারণ c হচ্ছে উচ্চতা, উচ্চতা তো কখনো ঋণাত্মক হতে পারে না, তাই না, উচ্চতা একটা পরিমাপ, পরিমাপ কখনো ঋণাত্মক হয় না, ঠিক আছে। তাহলে c এর মান কত আসতেছে, c এর মান আসতেছে তোমার 10। তো খুবই সহজ প্রবলেম, রাইট। আমরা সি মানে দৈর্ঘ্য পেয়ে, উচ্চতা পেয়ে গিয়েছি। এখন আমরা যদি এই সমীকরণে বসাই দিই সি এর মান, তাহলে বি সমান 3 × 10, বলো কত হবে এটা 30, সমান হচ্ছে 30 সেন্টিমিটার। অবশ্যই ভাইয়া একক লিখতে হবে, একক না লিখলে কিন্তু টিচার মার্ক কেটে দিবে, একক লেখাটা মাস্ট। ওকে, একক লিখতে হবে, এত কষ্ট করে ম্যাথ করবা কিন্তু একক লিখো নাই এই জন্য মার্ক পাবা না, এটার চেয়ে কষ্টের কিন্তু আর কিছুই নাই। ওকে, সো এককটা খুব সতর্কতার সাথে খেয়াল করবা যে লিখেছো কিনা। ওকে,
যারা করেছো, যাদের আনসার মিলেছে, কংগ্রাটস। চলো নেক্সট প্রবলেমে যাই। একটি আয়তাকার ঘনবস্তুর প্রস্থ দেয়া আছে, ওকে গুড। উচ্চতা দেয়া আছে, ওকে থ্যাংক ইউ। কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে, ওকে। আমরা ফর্মুলা শিখে এসেছি, রাইট? আমরা ফর্মুলা শিখেছি। তার আগে আমরা বলি যে দেয়া আছে কি প্রস্থ b সমান হচ্ছে √8, উচ্চতা c সমান হচ্ছে √16, a সমান আননোন। এখন আমরা জানি যে কর্ণের দৈর্ঘ্য সমান কি বলতো? কর্ণ সমান হচ্ছে √a² প্লাস b² প্লাস c², বা আমরা এখান থেকে বলতে পারি √a² প্লাস b² কত হবে? তোমাদের বোঝার সুবিধার জন্য এটা করি, √8² প্লাস √6² রাইট? আচ্ছা ঠিক আছে, সরাসরি ফর্মুলা। আমরা ফর্মুলাগুলো শুরুতেই একবার রিক্যাপ করে ফেলছি, এই জন্য যেহেতু আমাদের এই ফর্মুলাগুলার এক্সটেন্সিভ ব্যবহার আছে সামনে। ওকে, তাহলে এখন আমাকে তোমরাই বলো যে এই যে তুমি দেখতে পাচ্ছ এই √8² এটা কত হয়ে যাবে বলো? 8 6 a² প্লাস 14 সমান কত দিয়েছে? এখন এটা আমাদেরকে বলেছে তারা প্রশ্ন মতে, তারা বলেছে যে তারা কি বলেছে? প্রশ্ন মতে আমি দেখো সব ম্যাথে এই বাংলা কথাগুলো লিখবো না, হ্যাঁ, কারণ হচ্ছে বাংলা কথা তো তোমরাই লিখতে পারবা। তো এখানে দেখো কত থাকে? 9 থাকে। a² সমান কত? 9। তাহলে a সমান কত? 3। দেখো এখানে একক কি দিয়েছে? সেন্টিমিটার। তাহলে a সমান 3 সেন্টিমিটার। অবশ্যই এটাই আনসার না, তোমরা এইভাবে লিখবা যে সুতরাং দৈর্ঘ্য সমান 3 সেন্টিমিটার। এটা যদি তুমি লেখো তাহলে তোমার আনসারে কেউ কখনো একটা টাচ করতে পারবে না যে না ওর আনসারটা ইনকমপ্লিট, এটা কেউ কখনো বলতে পারবে না। তোমাকে এভাবে আনসারটা লিখতে হবে, ঠিক আছে? কারণ এ দিয়ে তুমি কি বোঝাচ্ছ? এ দিয়ে একজন হয়তো দৈর্ঘ্য বোঝাচ্ছে, আরেকজন হয়তো তোমার প্রস্থ বোঝাচ্ছে, তাইলে তো এটা মানে ডেফিনিটিভ না, তাই না? তো আমরা যদি দৈর্ঘ্য লিখি, দৈর্ঘ্য দিয়ে সবাই দৈর্ঘ্যই বোঝাবে। তো সেই জন্য আসলে তোমার পুরোটা লেখাটাই হচ্ছে একটা গুড প্র্যাকটিস, ঠিক আছে? হয়তো কোনো টিচার মার্ক দিয়ে দিবে তোমাকে, কিন্তু এটা জেনারেলি একটা গুড প্র্যাকটিস না। ওকে, আচ্ছা ডান এটা সবার। চলো নেক্সট প্রবলেমে যাই। দেখো নেক্সট প্রবলেমে কি বলেছে? একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য। সো আচ্ছা, তার আগে আমরা একটু একটা কথা বলি যে ঘনক বলতে তুমি কি বোঝো? ঘনক মানে হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা। আমরা একটু শর্ট করে রিক্যাপ করে ফেলি। দাঁড়াও, আমি এখানে খুব সহজেই ড্রয়িংটা করতে পারবো আমার মনে হচ্ছে। ওকে, আচ্ছা সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা ঘনক। এটা কি? একটা ঘনক। তো আমাদের আগের যে ফর্মুলাগুলো আমরা শিখে এসেছি সেই সবগুলো ফর্মুলা এখানেও অ্যাপ্লিকেবল হবে, তবে এখানে আমাদের ফর্মুলাটা আরো সিম্পলিফাইড হয়ে যাবে। কিভাবে হবে দেখো, ঘনক কাকে বলবা? এমন আয়তাকার ঘনবস্তু যার দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা সমান a, ঠিক আছে? দৈর্ঘ্য আর প্রস্থ আর উচ্চতা সবকিছুই সমান। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে বলো? সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2, যেহেতু সবকিছুই সমান, a সমান b সো এটা কি হয়ে যাচ্ছে বলো? 2 × 3a² বা 6a²। আমরা যদি কর্ণের দৈর্ঘ্য বের করতে চাই,
কর্ণের দৈর্ঘ্য কি হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বা আমরা বলতে পারি রুট ওভার 3a স্কোয়ার, বা আমরা বলতে পারি a রুট ওভার 3। আর আমরা যদি আয়তন বের করতে চাই, আয়তন সমান কি হবে a কিউব। আয়তন সমান কি হবে a কিউব, a ইন্টু a। তাহলে আমাদের কি কি হয়ে গেল বলো, আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে গেল, কর্ণের দৈর্ঘ্য হয়ে গেল, আর আয়তন হয়ে গেল। আচ্ছা, এখান থেকে আর কি জিজ্ঞেস করতে পারে, অনেক সময় কর্ণের দৈর্ঘ্য না বলে কোনো একটি তলের কর্ণ জানতে চায়। কোনো একটি তলের কর্ণ মানে কি, কোনো একটি তলের কর্ণ মানে হচ্ছে এইটা থেকে এইটা, এটা হচ্ছে একটি তলের কর্ণ, এটি একটি তলের কর্ণ, আর এটা হচ্ছে কি ভাইয়া বলো, এটা হচ্ছে ঘনকের কর্ণ। এটা একটা তলের কর্ণ, এটা একটা ঘনকের কর্ণ। দেখো দুইটা বিপরীত প্রান্তবিন্দু যোগ করেছি, আর এখানে জাস্ট একটি তলের দুইটা বিপরীত শীর্ষবিন্দু যোগ করেছি। ওকে, তাহলে আশা করছি রিক্যাপটা বুঝে গিয়েছো। চলো আমরা এখন এটার আনসার দেখি কি হবে। কি বলেছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এটা। তো কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি শিখেছি আমরা, a√2। তাহলে আমরা বলবো কর্ণের দৈর্ঘ্য a√3 সমান হচ্ছে 2√6। তাহলে আমরা এখান থেকে বলতে পারি a√3 সমান হচ্ছে 2 ইন্টু √2 ইন্টু √3। তাহলে a সমান 2√2। এখন আমাদের কাছে তারা চেয়েছে আয়তন কত হবে। আমরা জানি আয়তন সমান a কিউব। তাহলে এখানে হবে 2√2 এর হোল কিউব। ক্যালকুলেশনটা আমরা করি, 8 আর 2 হচ্ছে 16√2। অবশ্যই এখানে তোমাকে কি লিখতে হবে, একক লিখতে হবে। দেখো তো এখানে কি দিয়েছে, ইউনিট সেন্টিমিটার। তাহলে এটা যেহেতু আয়তন বের করেছি আমরা, তাহলে এখানে আর বর্গ না, এখানে কি হবে ঘন। এখানে কি হবে ঘন সেন্টিমিটার বা সিএম কিউব। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ছিল আমাদের আয়তাকার ঘনবস্তু আর ঘনকের যে বেসিক ফর্মুলাগুলো সেগুলো। ওকে, আশা করতেছি এইটা তোমার ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আচ্ছা আর আরেকটা জিনিস, আবারও একক লিখতে ভুলো না। ওকে, চলো সামনে গিয়ে দেখি কি আছে আমাদের জন্য। একটি ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আমি যে প্রবলেমটা তোমরা নিজেরা করো, এটা অ্যাকচুয়ালি আমার করে দেওয়ার মতো একটা খুব বড় কোনো প্রবলেম না। স্টিল যদি তোমরা না পারো তাহলে ভিডিওটা কন্টিনিউ করো, আর বাকিদেরকে বলবো ভিডিওটা পজ করো, পজ করে চেষ্টা করো করার। ওকে, ডান। সো চলো দেখি, এটা অ্যাকচুয়ালি আনসার আমরা দেখেই বলে দিতে পারি। যদি 6a স্কোয়ার তাহলে 10, বাহুর দৈর্ঘ্য হবে কত 10। বাট কিভাবে এত দ্রুত করলাম, আমরা জানি যে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কোয়ার। 6a স্কোয়ার হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এটা সমান কত দিয়েছে, 600 দিয়েছে। তাহলে a স্কোয়ার সমান কত 100। তাহলে a সমান কত 10। তাহলে বাহুর দৈর্ঘ্য কত 10। বাহুর দৈর্ঘ্য কত 10। এমসিকিউ এর একটা প্রবলেম, বাট এসকিউতে আসতে পারে অবশ্যই। এখানেও আমি দেখো কমপ্লিট করি নাই। সেন্টিমিটার আমাকে কি লিখতে হবে, বাহুর দৈর্ঘ্য সমান 10 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের কমপ্লিট আনসার। ওকে, আশা করছি যে এটাতে কারো কোনো সমস্যা হয় না। এটাতে সমস্যা হওয়ার কথাও না, কারণ খুবই সহজ একটা প্রবলেম। ঠিক আছে, চলো তাহলে সামনের দিকে আগাই। আচ্ছা আসো, কোনো বেলনের উচ্চতা। ওকে, আমরা এখন চলে আসছি বেলন, বা আমরা এটাকে অনেক সময় বা বাংলায় বলি সমবৃত্তভূমিক সিলিন্ডার। কি সমবৃত্তভূমিক সিলিন্ডার, বা ইংরেজিতে সহজে যদি বলি সিলিন্ডার। ঠিক আছে, বেলনের ইংরেজি হচ্ছে সিলিন্ডার, বা আমরা বলি সমবৃত্তভূমিক সিলিন্ডার। ঠিক আছে, ওকে। তো এইটা রিলেটেড কি কি তথ্য আমাদের কাজে লাগতে পারে, এটা রিলেটেড যে তথ্যগুলো আমাদের কাজে লাগতে পারে সেগুলো একটু আমরা আলোচনা করে ফেলি ঝটপট। আগে আমরা একটু বুঝি যে শেপটা দেখতে কেমন হবে। শেপটা দেখতে হবে হচ্ছে এই ঠিক আছে, এই হচ্ছে আমাদের শেপটা হবে। তো এই শেপে দেখো উপরে একটা বৃত্তাকার তল আছে, যেটা একটা সমতল। বৃত্তাকার যে তলটা সেটা একটা সমতল, আর নিচে একটা বৃত্তাকার তল আছে, এটা হচ্ছে সমতল। আর চারপাশে যে তলটা, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল এখানেই দেখাইতে পারি।
চারপাশের যে তলটা এটা একটা বাঁকানো তল, এটা আমার পানির বোতল, বাট এটা শেপটার এই অংশটা অ্যাকচুয়ালি সিলিন্ডারের মতোই। তো এই তলটা হচ্ছে বক্রতল, এই তলটা কি বক্রতল। তাহলে আমরা প্রথমেই লিখি যে বক্রতলের ক্ষেত্রফল কি হবে? সবসময় মনে রাখবা যেই তলগুলো পাশে থাকে, মনে রাখবা এটা সবসময়, যে তলগুলো পাশে থাকে, ঠিক আছে, সেই তলগুলোর যদি প্রত্যেকটার উচ্চতা সেম হয় তাহলে এই বক্রতলের ক্ষেত্রফল হবে হচ্ছে ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। কি বললাম? ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। এখন আমাকে তোমরাই বলো এখানে ভূমিটা কি? একটা বৃত্ত না? একটা বৃত্তের পরিসীমা মানে কি? বৃত্তের পরিধি, সারকামফারেন্স। বৃত্তের সারকামফারেন্স কি? যদি বৃত্তের ব্যাসার্ধ r হয় তাহলে সেই বৃত্তের সারকামফারেন্স হচ্ছে 2πr বা পরিধি হচ্ছে 2πr। তাহলে 2πr আর উচ্চতা কত আছে আমরা এখানে এটা লিখি নাই। ধরো উচ্চতা হচ্ছে h আর ব্যাসার্ধ হচ্ছে r, উচ্চতা হচ্ছে h, ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে উচ্চতা h আর ব্যাসার্ধ যদি r হয় তাহলে আমার এখানে হচ্ছে 2πr ইন্টু h। এটা কি বলো? বক্রতলের ক্ষেত্রফল। এটা কি? বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, আমরা যদি সমতলের ক্ষেত্রফল বের করতে চাই, সমতল বা বৃত্তাকার তলের ক্ষেত্রফল যদি বের করতে চাই, সমতল বা বৃত্তাকার তলের ক্ষেত্রফল কি হবে? সমতল বা বৃত্তাকার তলের ক্ষেত্রফল যেটা হবে সেটা হচ্ছে তোমার পাই r স্কয়ার, রাইট? কারণ একটা বৃত্ত, বৃত্তের তোমার যে সারফেস সেটার ক্ষেত্রফল কি? পাই r স্কয়ার। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, কি বলতো? উপরেও একটা বৃত্ত, নিচেও একটা বৃত্ত, তাহলে বৃত্ত কয়টা? দুইটা। তাহলে আমরা বলতে পারি 2πr স্কয়ার। তাহলে আমরা যদি এই দুইটাকে যোগ করে দেই তাহলে কি আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পাবো না? তাহলে এখানে মনে রাখতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 2πr h প্লাস 2πr স্কয়ার। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। আরেকটা জিনিস যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে আয়তন, ভেরি ইম্পর্টেন্ট। আয়তন হচ্ছে, মনে রাখবা সবসময়, ভূমির ক্ষেত্রফল ঠিক আছে, যখনই তোমার শেপটা নিচেও যেমন উপরেও তেমন, এমন যদি শেপ হয়, দেখো এই যে আমার পানির বোতলটাই দেখো, এই পার্টটুকু বাদ দাও, এই মাথার উপরের পার্টটুকু বাদ দাও, এটা বাদ দিলে নিচের যে অংশটা থাকে, ধরো এই যে এতটুকু থেকে এতটুকু, হ্যাঁ, যে এতটুকু থেকে এতটুকু, নিচেও যা উপরেও তা একদম হুবহু সেম হয়েছে। এইরকম স্ট্রাকচারের জন্য সবসময় আয়তন হবে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। সেটা তুমি আয়তাকার ঘনবস্তুর জন্য চেক করে দেখতে পারো, সেটা তুমি ঘনকের জন্য করে দেখতে পারো, যে কোনো কিছু, যে কোনো প্রিজমের জন্য করে দেখতে পারো, সবসময় সেমই আসবে আনসার। তো ভূমির ক্ষেত্রফল কত? ভূমি তো একটা বৃত্ত, তাহলে পাই r স্কয়ার ইন্টু উচ্চতা কত? h। তাহলে এটা হচ্ছে আমাদের আয়তন। ব্যাস, এখন আমাদের এখানে যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে সেখানে চেয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের বলেছে বেলনের উচ্চতা 9 সেন্টিমিটার, তার মানে হাইট সমান তারা দিয়ে দিয়েছে, আমি এটাকে ভিন্ন কালি দিয়ে দেখাই। তারা বলেছে হাইট সমান 9 সেন্টিমিটার এবং তারা আমাকে বলেছে ভূমির ব্যাসার্ধ মানে r সমান হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? আমরা মাত্র যে ফর্মুলা শিখেছি, 2π 5 ইন্টু 9 প্লাস 2π 5 স্কয়ার। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেটারে ক্যালকুলেট করতে চাই, এখানে দেখো 2π আর 5 কমন নিয়ে নিলে 9 প্লাস 5, তাহলে এখানে হবে 10 ইন্টু 14 পাই। তাহলে এটার আনসার হচ্ছে তোমার 140 পাই বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার কেন হলো? কারণ সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে আর আমাকে এককগুলো দিয়েছিল সেন্টিমিটারে। ঠিক আছে, তো প্রিটি সিম্পল, রাইট? ওকে,
আচ্ছা, নাইস। তাহলে আশা করছি এই প্রবলেমটাতেও তোমাদের কারো কোনো সমস্যা নাই। পাইয়ের মান তোমরা ক্যালকুলেটরে বসায় বের করে চেক করে নিতে পারো। ওকে, চলো তাহলে আমাদের সমবৃত্ত ভূমিক বেলন চেক করা হয়ে গেল। বেলনের ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা, ভূমির ব্যাসার্ধ ও একক এবং উচ্চতা 5 একক হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত? আমরা এই সেম ম্যাথ মাত্র করেছি, সেম ম্যাথ মাত্র করে এসেছি। এই ম্যাথটা আবার করার কোনো যৌক্তিকতা নেই। এখানে আবার একটু দেখা যাচ্ছে যে প্রিন্টিং মিস্টেকও আছে। তো একই ম্যাথ, দেখো একই ম্যাথ, সমগ্র তলের ক্ষেত্রফলই চেয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফলই চাইছে, যেটা আমরা আগের ম্যাথেও বের করে আসছি। ওকে, সো এখানে আর নতুন কিছু বের করার নাই। তো আমরা চলো সামনের দিকে এগিয়ে যাই। একটি বৃত্তভূমিক বেলনের সমবৃত্তভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ উচ্চতা পরস্পর সমান। ওকে, আমি চাই এই প্রবলেমটা তোমরা নিজেরা করো, শিখতে পারবো অনেক কিছু। ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা সমান, ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা সমান, ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা কি বলো? সমান, ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা সমান। আচ্ছা, ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা যেহেতু সমান, তার মানে আমরা বলতে পারি কি বলো তো, যে আর সমান এইচ, আর সমান এইচ। এখন তারা বলছে বেলনটি সমগ্রতল ও বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? সমগ্রতল আর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি আসছে বলো তো? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আসছে, বক্রতলের কি আসছে আমি বলেছি ভূমির পরিসীমা বা ভূমির পরিধি ইন্টু উচ্চতা। সো ভূমির পরিধি কত ছিল? 2πr ইন্টু কত? এইচ। ওকে, আর আমাদের এখানে যেটা বলেছে যে তোমার সমগ্র তলের ক্ষেত্রফল, কি লিখছি এটা আমরা? আমার নতুন সেমিস্টারের প্রথম ক্লাস ছিল আজকে, প্রথম ক্লাস করে আসলাম, 4th সেমিস্টার এটা আমার। সো ভালোই প্রেশার বাড়ছে, বাট স্টিল হিয়ার আই এম, চেষ্টা করছি তোমাদের প্রেশার কমানোর জন্য। তো সমগ্র তলের ক্ষেত্রফল কি বলো? 2πr/h প্লাস 2πr², এটা হচ্ছে আমার সমগ্র তলের ক্ষেত্রফল। এখন তারা আমাদের কাছে এই দুইটার অনুপাত চেয়েছে, আচ্ছা আমরা দেখি, 2πr/h প্লাস 2πr² ডিভাইডেড বাই 2πr/h। দেখো আমরা এখানে কি লিখতে পারি, এখান থেকে 2πr, এখান থেকেও 2πr কমন নেওয়া যায়, তাহলে দেখো কি থাকে, 2πr যদি কমন নেই, দেখো এখানে বাকি থাকে h, আর এখানে r² একটা আর বাকি থাকে। 2πr কমন নিয়েছি, r² ছিল, তাহলে একটা আর বাকি থাকে, তাহলে একটা আর বাকি দিয়ে দিলাম, ডিভাইডেড বাই হচ্ছে নিচে কি আছে 2πr/h। তাহলে এখন বলো তো কি হবে, দেখো এখানে 2πr আর 2πr কাটা চলে গেল, তাহলে বাকি থাকে কি বলো, h প্লাস r ডিভাইডেড বাই h, h প্লাস r ডিভাইডেড বাই h। আমাদের কিন্তু আনসার চলে আসছে। দেখো আমাদেরকে বলেছে r সমান h, r সমান h। এখন আমরা r এর জায়গায় h বসাই দিই, তাহলে আমাদের আনসার চলে আসবে। r এর জায়গায় যদি আমরা h বসাই, h প্লাস h ডিভাইডেড বাই h সমান 2h ডিভাইডেড বাই h, h কাটা 2। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত আসলো? 2। সমগ্র তলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত এসেছে 2। ওকে, আচ্ছা, তো খুবই সহজ একটা প্রবলেম। আশা করছি যে এটা তোমরা সবাই পারছো, যাদের আনসার মিলছে তাদেরকে কংগ্রাচুলেশনস। চলো সামনের প্রবলেমে এগিয়ে যাই। ওকে, তো এর মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের ইয়াটা কমপ্লিট করা হয়ে গেল, এসকিউ কমপ্লিট করা হয়ে গেল। তবে আমি আরও কিছু পার্সোনালি কিছু এসকিউ তোমাদের সাথে ডিসকাস করতে চাই। যেমন আমি তোমাদেরকে যদি বলি, তার আগে আমি তোমাদেরকে একটু ত্রিভুজের ফর্মুলাগুলো রিক্যাপ করে দিতে চাই। ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ফর্মুলাগুলো কি ছিল বলো তো? ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ফর্মুলা যেগুলো ছিল সেটা হচ্ছে, 1 নাম্বার, যদি আমাদের সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে বলো? সমবাহু ত্রিভুজের আমরা এখানে এভাবে লিখি, ক্ষেত্রফল পরিসীমা উচ্চতা। ঠিক আছে, আচ্ছা। সো সমবাহু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3a²/2। পরিসীমা কি? পরিসীমা হচ্ছে 3a, উচ্চতা কি?
আচ্ছা সরি, এখানে 2 হবে না, এখানে হবে 4। আচ্ছা, উচ্চতা কি? উচ্চতা হচ্ছে তোমার √3 a/2। ভেরি কমন কোয়েশ্চেন, খুবই ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় প্রশ্নটা আসে। আরও একটা প্রশ্ন পরীক্ষায় খুব আসে, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ কত। তো সেটা আর আমি এখানে আলাদা করে তোমাদের সাথে আলোচনা করছি না, কারণ ওইটা আমরা যদি কোনো ম্যাথ পাই আমরা সেই ম্যাথে ইনশাল্লাহ করে দেখব। ওকে, আচ্ছা আসো, আমাদের যদি সমদ্বিবাহু ত্রিভুজ থাকে, সমদ্বিবাহু ত্রিভুজের জন্য কি ছিল? সমদ্বিবাহু ত্রিভুজের জন্য আমি যদি একটু তোমাদেরকে দেখাই, ধরো আমাদের এই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, ধরো এটা হচ্ছে এ আর এই দুইটা হচ্ছে ধরো বি, ঠিক আছে? তাহলে আমার এটুকু কত? a/2 আর এটা কত? √, এটা হচ্ছে তোমার b² মাইনাস a²/4। তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল কি দাঁড়াচ্ছে বলো? a ইন্টু √, b² মাইনাস a²/4 ডিভাইডেড বাই হচ্ছে তোমার a/2 আর হাফ, তাহলে এখানে হবে 4। সো এই হচ্ছে আমাদের ফর্মুলা, ওকে। a/2, আচ্ছা সরি, a/2 হবে না, এটা হবে হচ্ছে এখানে 2 হবে, ঠিক আছে, কারণ আমাদের তো পুরাটাই নিতে হবে। ওকে, এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, a√4b² মাইনাস a²/4। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তোমরা এখানে এ আর বি কে তোমরা হয়তো তোমাদের বইয়ে হয়তো সমান বাহুগুলোকে এ ধরেছে আর ভূমিকে ধরেছে বি, এটা ভাইয়া ম্যাটার করে না, তুমি যেটাকে ইচ্ছে সেটাকে যা ইচ্ছা তা ধরতে পারো, সমস্যা নাই। পরিসীমা কি হবে? পরিসীমা হবে 2b প্লাস এ, আমার যে চিত্র সেটার জন্য পরিসীমা হবে 2b প্লাস এ। আর আমার উচ্চতা কি হবে? উচ্চতা হবে হচ্ছে 4b² মাইনাস a², হাফ 4b² মাইনাস a², হাফ 4b² মাইনাস a²। ওকে, আমরা যদি এখন চলে আসি বিষম বাহুতে, তো এখানে আমাদের একটা বিখ্যাত ফর্মুলা আছে, সেই ফর্মুলাটার জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে অর্ধ পরিসীমা কি জিনিস। এটাকে বলে হেরনস ফর্মুলা। তো তার আগে আমাদেরকে বুঝতে হবে অর্ধ পরিসীমা কি জিনিস। অর্ধ পরিসীমা মানে হচ্ছে সবগুলো বাহুর যোগফল এর অর্ধেক, তাই না? মানে পরিসীমা, অর্ধ পরিসীমা কথাটার নাম শুনে যা মনে হয় অর্ধ পরিসীমা, ঠিক তাই। তাহলে আমার সবগুলো বাহুর যোগফল কি হবে? a প্লাস বি প্লাস সি। হ্যাঁ, এটাকে যদি আমরা এখন 2 দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা পাবো s। তাহলে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে s। তাহলে আমার বিষমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা কি? সেটা হচ্ছে √, ভেরি ইম্পর্টেন্ট, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা, পরিসীমা কি হবে আমাদের? পরিসীমা হবে হচ্ছে আমার, আমি বলতে পারি 2s, অথবা আমরা বলতে পারি a প্লাস বি প্লাস সি, দুইটাই কারেক্ট। আর ফাইনালি আমাদের উচ্চতা কি হবে? এখানে আসলে উচ্চতার কোনো ফিক্সড আনসার আমরা বলবো না। হ্যাঁ, আমাদের এক এক জিনিস উচ্চতা হতে পারে, তুমি ভূমি কাকে ধরবা তার উপর বেস করে উচ্চতা চেঞ্জ হবে। তুমি যদি এ বাহুকে, তোমার বাহু যদি হয় এ বাহুকে যদি তুমি ভূমি ধরো তাহলে তোমার একটা আনসার আসবে, তুমি যদি বি বাহুকে ভূমি ধরো তোমার উচ্চতা আরেকটা আসবে। তো এই জন্য এটা আমরা আলাদা করে বের করব না, কোনো স্পেসিফিক ম্যাথে আমরা এটা ইনশাল্লাহ চেষ্টা করব করার। আর আরেকটা ফর্মুলা দেখি আমরা, সকল ত্রিভুজেই এটা সত্য হবে, সকল ত্রিভুজে এটা সত্য হবে। কি সত্য হবে? আমাদের একটা খুবই চমৎকার ফর্মুলা হচ্ছে হাফ এ বি সাইন সি, খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এই ফর্মুলাটা দিয়ে কি বোঝায়? ধরো তোমার যদি একটা ত্রিভুজ থাকে, একটা ট্রায়াঙ্গেল যদি থাকে, যে ট্রায়াঙ্গেলের দুইটা সাইড হচ্ছে এ বি আর তাদের মধ্যবর্তী কোণ সি হচ্ছে তোমাকে দেয়া আছে, ঠিক আছে? এ বি সি এর সি তোমাকে দেয়া আছে, কোণটা দেয়া আছে, আর এ বি দুইটা বাহু দেয়া আছে, অর্থাৎ দুইটা বাহু আর তার মধ্যবর্তী কোণ, দুইটা বাহু আর তার অন্তর্বর্তী কোণ, দুইটার মাঝের যে কোণটা সেটা দেয়া আছে। যদি থাকে তাহলে আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এটা। ওকে, তাহলে মোটামুটি আমাদের যেই ত্রিভুজ থেকে যে ফর্মুলাগুলো একটু জানা দরকার ছিল সেগুলো আমরা একটু রিক্যাপ করে ফেললাম, ঠিক আছে?
ওকে, তাহলে আমরা একটা ইজি প্রবলেম করি। ইজি প্রবলেমটা কি? ইজি প্রবলেমটা হচ্ছে এরকম, প্রবলেমটায় বলা হচ্ছে যে, আচ্ছা তোমাদেরকে আরেকটু সময় দিই, তোমরা এটা এসএস তুলে নাও তোলো, এসএস তোলো বা খাতায় লিখো, যেটাই করো। ওকে, তাহলে এটা উঠানো হয়েছে। আচ্ছা চলো আমরা একটা এসকিউ এর ম্যাথ করি। এই ট্রায়াঙ্গেল থেকে একটা এসকিউ এর ম্যাথ করি, খুবই ইম্পর্টেন্ট বাট খুবই সহজ। ওকে, তো চলো দেখি ম্যাথটায় কি বলছে। ম্যাথটায় যেটা বলছে সেটা হচ্ছে যে একটা খাড়া মই আছে, মইটা খাড়া ছিল শুরুতে, মইটার দৈর্ঘ্য দেওয়া আছে। এখন মইটাকে কি করতে হবে, একটু ভূমিতে তোমার স্লাইড করাতে হবে। হ্যাঁ, অর্থাৎ ভূমি বরাবর মইটাকে ধরো, এই হচ্ছে তোমার দেয়াল, আমি একটু চেষ্টা করি তোমাদেরকে ভিজুয়ালাইজ করানোর। এ হচ্ছে দুইটা দেয়াল, মইটা শুরুতে এইভাবে রাখা ছিল, দেন তোমাকে ভূমি বরাবর একটু কি করতে বলছে, স্লাইড করতে বলছে। একটু যদি স্লাইড করো, দেখো শীর্ষবিন্দু একটু নিচে নেমে যায় না, দেখো উপরের বিন্দুটা একটু নিচে নামতেছে না। এইটা যদি 4 সেন্টিমিটার নামতে হয় তাহলে আমার এই ভূমিকে কতটুকু সামনের দিকে নিতে হবে, এটাই হচ্ছে কোয়েশ্চেন। তো সিম্পল কোয়েশ্চেন, আমরা একটু ফিগারটা আঁকি তাহলে বুঝে যাব। শুরুতে আমার মইটা এরকম খারাপভাবে ছিল, ঠিক আছে। পরে আমি কি করেছি, মইটাকে একটু বাঁকা করে দিছি। এটা কত, 4 সেন্টিমিটার। আর পুরাটা কত ছিল, পুরাটা ছিল হচ্ছে 20। পুরাটা কত ছিল, পুরাটা ছিল হচ্ছে 20, পুরাটা ছিল 20, পুরাটা কত ছিল, 20 ছিল। তাহলে 20 সেন্টিমিটার, মানে এভাবে বুঝো যে এটা এ, এটা বি, এটা ধরো সি আমার, আর এটা হচ্ছে ধরো ডি। এখন আমি জানি যে এ বি সমান কত, এ বি তো মইয়ের দৈর্ঘ্য, এ বি সমান সিডি সমান হচ্ছে 20। আচ্ছা ভালো কথা। এখন আমরা এটাকে একটু নিচে নামিয়েছি, তাহলে কতখানি নিচে নেমেছে, এডি সমান হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে বিডি সমান কত হবে বলো তো, 16 সেন্টিমিটার হয়ে যাবে না, যদি আমি 20 থেকে 4 বিয়োগ করে দেই। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এখানে ত্রিভুজ বিসিডি এ যদি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে চাই, তাহলে সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে বিসি স্কোয়ার প্লাস হচ্ছে বিডি স্কোয়ার। ওকে, তাহলে এখানে হচ্ছে সিডি তো আমাদের 20, মইয়ের দৈর্ঘ্য তো আর চেঞ্জ হয় নাই, তাহলে 20 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার বিসি স্কোয়ার। বিসি স্কোয়ারই আমাকে বের করতে হবে বিডি স্কোয়ার, তাহলে বিসি স্কোয়ার প্লাস 16 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি বিসি স্কোয়ারের ভ্যালু বের করতে চাই, বিসি স্কোয়ার সমান আসবে আমার 12 স্কোয়ার, তাহলে বিসি সমান আসবে আমার 12। তাহলে আমার ভূমি সংলগ্ন শীর্ষবিন্দুকে কতখানি সরাতে হবে, 12 সেন্টিমিটার সরাতে হবে। তো এটা একটা খুবই সহজ কোয়েশ্চেন ছিল, মানে খুব বেশি বড় না, কিন্তু মানে কোয়েশ্চেন যদি তুমি ভুল টুল উঠাও তাহলে তো একটু ঝামেলা হবে। তো কোয়েশ্চেনটা সাবধানে একটু পড়তে হবে, যদি কোয়েশ্চেনটা তুমি বুঝতে পারো তাহলে আসলে খুবই সহজ একটা প্রবলেম। ওকে, আচ্ছা চলো আমরা তাহলে এখন একটু সিকিউ করা শুরু করি, বোর্ড সিকিউ করা স্টার্ট করি। দেখো কি বলেছে, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত হচ্ছে 3:2:2 এবং আয়তন হচ্ছে 768, আয়তন হচ্ছে 768 ঘনমিটার। ঘনবস্তুটিকে গলিয়ে একটি বেলনাকার ফাঁপা পাইপ তৈরি করা হলো, যার ভেতরের ও বাইরের ব্যাসার্ধ হচ্ছে যথাক্রমে 5 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে ভালো কথা। চলো আমরা তাহলে শুরু করি আমাদের প্রবলেমটা। প্রথমে আসি কতে, কোনো ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের গড় হচ্ছে 11 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে তোমার এই হচ্ছে ট্রাপিজিয়ামের হচ্ছে সমান্তরাল বাহু যেগুলো আছে, অর্থাৎ আমাকে তারা বলছে যে এবি প্লাস সিডি ডিভাইডেড বাই 2, গড় মানে কি, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ 11, তার মানে এবি প্লাস সিডি সমান হচ্ছে 22। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কত, 22, এবং ক্ষেত্রফল হচ্ছে 121 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের কাছে তারা জানতে চেয়েছে যে আমাদের কত হবে, লম্ব দূরত্ব কত হবে। তাহলে বলো আমাকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে হাফ ইন্টু 22 ইন্টু লম্ব দূরত্ব সমান 121। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি, ক্যালকুলেশন করো, তোমার লম্ব দূরত্ব আসতেছে 11 সেন্টিমিটার। লম্ব দূরত্ব কত আসলো,
11 সেন্টিমিটার চলে আসলো। ঠিক আছে, সিম্পল কয়ের কোয়েশ্চেন, অবভিয়াসলি খুব একটা কঠিন করবে না, সহজই ছিল কোয়েশ্চেনটা। চলো আমরা পরের কোয়েশ্চেনটা দেখি। বলছে আয়তাকার ঘনবস্তুটি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে দেখো 3 2 2 দিয়েছে, এটা আসলে কিন্তু ভুল এসেছে, তাই না? আমি যদি একটু দেখাই তোমাকে, এই যে দেখো 3, এটা কি হবে? 3:2:2 হবে। সো 3:2:2। ঠিক আছে, আমরা অনুরূপ প্রবলেম, প্রায় কাছাকাছি ধরনের প্রবলেম কিন্তু আমরা এর আগে করে আসছি। সো যেহেতু আমরা প্রায় কাছাকাছি প্রবলেম করে আসছি, এটাও কিন্তু আসলে আমাদের পারতে কোনো সমস্যা হওয়ার কথা না। সো আমরা এখানে বলবো ধরি দৈর্ঘ্য সমান 3a, প্রস্থ সমান 2a, ওকে, উচ্চতা সমান 2a। ঠিক আছে, আচ্ছা এখন তারা আমাকে বলছে যে আয়তন হচ্ছে 7 6 8। আমরা জানি আয়তন সমান হচ্ছে 3a ইন্টু 2a ইন্টু 2a, তাহলে এটা কত হচ্ছে? 12a স্কোয়ার সমান হচ্ছে এটা। তাহলে এখান থেকে যদি আমরা এর মান বের করতে চাই, 7 6 8 ডিভাইডেড বাই 12 হচ্ছে 64, তাহলে a স্কোয়ার সমান 64, এ সমান আমার আসতেছে 8। এখানে দেখো তো কি দিয়েছে? ঘন মিটার দিয়েছে, তাহলে আমাদের এখানে 8 মিটার চলে আসবে। 8 মিটার হচ্ছে আমাদের এর মান। এখন আমাদেরকে বলতেছে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে বলো তো? সমগ্র তলের ক্ষেত্রফল হবে, দেখো আমি কিন্তু জাস্ট তোমাকে লজিক বুঝিয়ে দিচ্ছি, তোমাকে কিন্তু আরেকটু বেশি লিখতে হবে পরীক্ষার খাতায়, রাইট? তো তুমি বলবা যে সমগ্র তলের ক্ষেত্রফল কি 2 ইন্টু 3a ইন্টু 2a প্লাস 2a ইন্টু 2a প্লাস 3a ইন্টু 2a। তাহলে এখানে দেখো কত হয়? এটা হচ্ছে 6a স্কোয়ার, এটা হচ্ছে 4a স্কোয়ার, এটা হচ্ছে আবারও 6a স্কোয়ার। তাহলে দেখো তো এখানে কত হচ্ছে? 2 ইন্টু 10 16a স্কোয়ার, বা আমরা এখানে বলতে পারি 32a স্কোয়ার। তাহলে আমাদের এখানে আনসার কত হবে? 32 ইন্টু 64, 32 ইন্টু 64। ওফ, এখানে একটা ভুল হয়েছে, এ স্কোয়ার লিখেছি ভুলে, এ কিউব হবে। এখানে হবে হচ্ছে এ কিউব, কারণ আমাদের তো এটা আয়তন ছিল, আর আমাদের এখানে 3টা, ওকে, এখানে হবে এ কিউব। তাহলে এখানে হবে হচ্ছে তোমার 8-এর জায়গায় হবে কত? 4। ওকে, তাহলে এখন আসো, তাহলে এখানে আমার আনসার কত হচ্ছে? 32 ইন্টু এ স্কোয়ার। 32 ইন্টু এ স্কোয়ার কত? 32, আর ওখানে হচ্ছে 4-এর স্কোয়ার 16, তাহলে 32 ইন্টু 16 কত হচ্ছে? আসো ক্যালকুলেটারে হেল্প নিই এবার। 32 ইন্টু 16, সো 512। আমাদের আনসার হচ্ছে 512 বর্গ মিটার। তাহলে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল কত? 512 বর্গ মিটার। ওকে, সহজ প্রবলেম, খুব একটা কঠিন কিছু না। আমরা কি করলাম? আমরা আমাদের অনুপাত দেয়া ছিল 3:2:2, আমরা ধরে নিয়েছি দৈর্ঘ্য হচ্ছে 3a, প্রস্থ হচ্ছে 2a, উচ্চতা হচ্ছে 2a। দেন আমাদের আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ক্যালকুলেশন করলাম, এর একটা মান পেয়ে গেলাম। তারপরে সমগ্র তলের ক্ষেত্রফল কি? 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, তাই লিখলাম, ক্যালকুলেশন করলাম, আনসার চলে আসলো। সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম, ডাইরেক্ট ফর্মুলা বেসড। ওকে, পরের প্রবলেমটা দেখি। পরের প্রবলেমটা কিন্তু অতটাও স্ট্রেট ফরওয়ার্ড না, একটু মারপ্যাচ আছে। একটু মারপ্যাচটা কোথায় সেটা বুঝতে হবে, যে এই টাইপের প্রবলেমগুলো কিন্তু অনেক কমন। এবং তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা। এই টাইপের প্রবলেমগুলো যেগুলো 2 ডাইমেনশনাল, এই প্রবলেমটা যেমন হয়ে যায়, সেটা হচ্ছে যে একটা তোমার জমি আছে, জমির মাঝে তোমাকে পুকুর খনন করতে হবে। ঠিক আছে, অর্থাৎ মাঝখান থেকে তোমাকে কিছু অংশ সরিয়ে নিতে হবে। ঠিক আছে, মাঝখানটা ফাঁপা হয়ে যাবে। এই টাইপের যে প্রবলেমগুলো, এগুলো আনসার করার স্ট্র্যাটেজি সেম। তুমি প্রথমে ধরে নিবা যে পুরাটার মধ্যেই তোমার কি আছে? লোহা আছে। তারপরে মানে এই পার্টিকুলার প্রবলেমের জন্য যদি আমি বলি, তুমি প্রথমেই ধরে নিবা যে পুরাটার মধ্যে লোহা আছে, তারপরে তোমার যে অংশটুকুতে লোহা নাই সেই অংশটুকুর
জন্য তুমি আবার আলাদা করে আয়তন বের করবা, তারপরে প্রথম আয়তন আর দ্বিতীয় আয়তনের পার্থক্য নিয়ে নিবা, তাহলেই তোমার কাজ হয়ে যাবে। তোমার টোটালটার মধ্যে তুমি ধরে নিবা যে পুরাটার মধ্যে কি আছে, লোহা আছে, পুরাটার মধ্যেই লোহা আছে। তারপরে তুমি ধরে নিবা এবং পুরাটার মধ্যে লোহা থাকলে আয়তন কত হবে সেটা বের করবা তুমি। ঠিক আছে, পুরাটার মধ্যে যদি লোহা থাকে তাহলে আয়তন কত হতে হবে সেটা তোমাকে বের করতে হবে। তারপরে তুমি ধরে নিবা যে আচ্ছা পুরাটা বাদ দাও, এখন এই যে মাঝখানের অংশটা এইটার আয়তন কত, তাহলে ওই আয়তন থেকে তুমি যদি মাঝখানের অংশের আয়তনটা বাদ দিয়ে দাও তাহলেই কিন্তু তুমি কি পেয়ে যাবা, এই সলিড অংশটুকুর, যে অংশটুকুর মধ্যে অ্যাকচুয়ালি লোহা আছে সেই অংশটুকুর আয়তন পাবা। তাহলে আমরা ধরি পাইপের উচ্চতা সমান হচ্ছে h। তাহলে আমাদের বাইরের সিলিন্ডারের আয়তন কত হবে, পাই আর স্কোয়ার h। এখন এখানে আর বলতে কোনটা, এখানে আর হচ্ছে বাইরের ব্যাসার্ধ যেটা, তাহলে পাই ইন্টু 6 স্কোয়ার ইন্টু h। ঠিক আছে, আবার ভিতরের সিলিন্ডারের আয়তন কত হবে, পাই 5 স্কোয়ার ইন্টু h, পাই 5 স্কোয়ার ইন্টু h। তাহলে লোহার প্রকৃত অ্যাকচুয়াল আয়তন কত হবে, অ্যাকচুয়াল আয়তন হবে বড়টা মাইনাস ছোটটা। আমরা এখানে বলতে পারি পাই তোমার ইন্টু 11 ইন্টু h। জাস্ট ক্যালকুলেশন করেছি, তোমরাও ক্যালকুলেশনটা নিজেরাই করতে পারবা। এখন এই তথ্যটা ব্যবহার করে আমি h কিভাবে বের করব, আমার তার কোনো তথ্য নাই, ভুল তথ্য আছে। কি তথ্য আছে দেখো, আমাকে বলেছে যে আয়তাকার ঘনবস্তুটাকে গলিয়ে এই ফাঁপা ঘনবস্তুটা বানানো হয়েছে। তাহলে আয়তাকার ঘনবস্তুতে তোমার লোহার আয়তন যা ছিল, এই পাইপের মধ্যেও লোহার মোট আয়তন কি তাই হবে না, হইতেই তো হবে, তাই না? তুমি তো লোহার আয়তন চেঞ্জ করতে পারবা না। না ভাইয়া পারবা না, লোহার আয়তন, লোহার ভর চেঞ্জ করতে পারবা না। তার মানে তোমার লোহার যেহেতু ভর চেঞ্জ করতে পারবা না, তাহলে তুমি লোহার আয়তনও চেঞ্জ করতে পারবা না। ঠিক আছে, তাহলে ঘনবস্তুর আয়তন যেটা, সেটাই হচ্ছে লোহার প্রকৃত আয়তন। অবশ্যই মাঝখানের ফাঁকা অংশে তো লোহা নাই, তাহলে ওই অংশটা তোমরা কাউন্ট করবো না। এই জন্য এখানে দেখো সিলিন্ডারের বাইরের আয়তন, মানে বাইরের সিলিন্ডারের আয়তন যেটা, ওইটার মধ্যে কিন্তু আমাদের ফাঁকা অংশটাও আছে, বাতাসটাও আছে, শুধু লোহা কিন্তু নাই। সো এই জন্য আমি ওইটা থেকে বাতাসের অংশটা মাইনাস করে দিলাম। তাইলে লোহা প্লাস বাতাস থেকে বাতাস মাইনাস করে দিলাম, বাকি থাকতেছে লোহা। এই যে লোহা বাকি থাকছে, এইটাই হচ্ছে কিসের সমান, আয়তাকার ঘনবস্তুর আয়তনের সমান। তাহলে আয়তাকার ঘনবস্তুর আয়তন কত, আমরা বলবো প্রশ্ন মতে পাই ইন্টু 11 ইন্টু h সমান হচ্ছে 768। তাহলে h সমান কত, আমরা এটা ক্যালকুলেটারে সরাসরি করে ফেলতে পারি। 7 ইন্টু 6 ইন্টু 8 ডিভাইডেড বাই পাই ডিভাইডেড বাই 11। আমাদের এখানে আসতেছে 9.72। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম আছে। কি প্রবলেম বলো তো, এককের প্রবলেম। এটা একটা খুবই চমৎকার ব্যাপার। খেয়াল করো, এখানে 11 যেটা, বা এখানে 6 স্কোয়ার আর 5 স্কোয়ার যেটা, এটা কিসে আছে, সেন্টিমিটারে। আয়তনটা কিসে দেয়া, মিটারে। তাহলে আমার কিন্তু এখানে একটা ডিসক্রিপেন্সি আছে। তাহলে ডিসক্রিপেন্সিটা আমাদেরকে কি করে নিতে হবে, সরিয়ে নিতে হবে। কিভাবে সরাবো, সরানোর বুদ্ধি হচ্ছে, দেখাই তোমাদের। এখানে আমরা 768 না নিয়ে আমরা যেটা করতে পারি, 1 মিটার কিউব সমান কত সেন্টিমিটার কিউব, 10 টু দ্য পাওয়ার কত, 6, 10 টু দ্য পাওয়ার 6। তাহলে 768 ইন্টু 10 টু দ্য পাওয়ার, তুমি উপরে যাও,
6। এইবার এখান থেকে আমাদের যে আনসার আসবে সেটা হচ্ছে আমাদের এইচ এর প্রকৃত আনসার হবে। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের প্রবলেম। তো এখানে একটু এই ইউনিটগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ইউনিটগুলোতে ঘন মিটার দিয়েছে নাকি ডেসিমিটার দিয়েছে নাকি কি দিয়েছে, এইটা একটু খেয়াল রাখতে হবে, তাহলে আসলে প্রবলেমগুলো খুবই সহজ। ঠিক আছে, আশা করছি এই টাইপের প্রবলেমগুলোতে তোমাদের কখনো কোনো ঝামেলা হবে না, যেখানে ফাঁপা অংশ বা ফাঁকা অংশ থাকে। ঠিক আছে, টোটাল আয়তন থেকে ফাঁকা অংশের আয়তন মাইনাস করতে হবে, টোটাল ক্ষেত্রফল থেকে ফাঁকা অংশের ক্ষেত্রফল মাইনাস করতে হবে। চলো সামনের দিকে এগিয়ে যাই। দেখো তারা এখানে কি করেছে, তারা আসলে এখানে, আচ্ছা না, তারা ঠিকই করেছে, আমি যেটা লাস্টে বললাম সেটাই করেছে। হ্যাঁ, সেটাই করেছে। ওকে, ঠিক আছে। ওকে, কি বলছে, আমরা প্রথম কোয়েশ্চেনে চলে যাই যে রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে এত আর এত, রম্বসের ক্ষেত্রফল কত। একটু রিভিশন মোমেন্ট চলে আসলো। রম্বসের ক্ষেত্রফল কি, কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু 20 ইন্টু 24 সমান হচ্ছে 240। এখানে কি এককে দিয়েছে, সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, ওকে, পরের প্রবলেমটা দেখি। বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 মিটার বাড়ালে ক্ষেত্রফল 100√3 বর্গমিটার বেড়ে যায়। 10 মিটার বাড়ালে ক্ষেত্রফল কত বাড়ে, 100√3 বর্গমিটার বেড়ে যায়। আসো দেখি এটা কিভাবে করতে হয়। তো আমরা ধরে নিই সমবাহু ত্রিভুজের আদি বাহু, মানে বাহুর যে পুরাতন দৈর্ঘ্য ছিল সেটা হচ্ছে তোমার এ একক। আদি বাহু কত, আদি বাহু হচ্ছে এ একক। তাহলে আদি ক্ষেত্রফল কত হবে, √3a²/4 বর্গ একক। ঠিক আছে, আচ্ছা, এখন আমার সমবাহু ত্রিভুজের নতুন বাহু কত, নতুন বাহু হচ্ছে a+10 মিটার, a+10 মিটার। আর তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে, √3a+10² 4 তাহলে এইটা তোমার নতুন ক্ষেত্রফল, তাই না? এই নতুন ক্ষেত্রফল থেকে আমি যদি আগের ক্ষেত্রফলটা মাইনাস করে দিই, তাহলে কি আমার কতখানি ক্ষেত্রফল বৃদ্ধি পেল সেটা পেয়ে যাওয়া উচিত না আমার? আমি যদি এই নতুন ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফলটাকে মাইনাস করে দিই, তাহলে কি কতখানি ক্ষেত্রফল বেড়েছে সেটা পেয়ে যাব না? পাওয়া তো উচিত। তাহলে আসো তাই করি, আমাদের কতখানি বৃদ্ধি পেয়েছে, /4 সমান হচ্ছে 100√3। ওকে, আচ্ছা, ক্যালকুলেশন করে এখানে √3 ইন্তেকাল করলো, আর এই 4 দিয়ে যদি আমরা গুণ করে দিই, a+10² - a² সমান হচ্ছে 400। বা আমরা এখান থেকে বলতে পারি a+10 - a+10 সমান 400। বা আমরা এখান থেকে বলতে পারি যে 2a+10 সমান হচ্ছে কত, 40। তাহলে 2a সমান 30, a সমান কত, 15 সেন্টিমিটার। a সমান কত পেলাম, 15 সেন্টিমিটার পেয়ে গেলাম। এখন তুমি এর মানটা যদি বসায় দাও তাহলেই তোমার ক্ষেত্রফল চলে আসবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত আসবে তাহলে তোমার, √3 × 15² / 4।
তাহলে আমরা বলতে পারি 225√3/4। বুঝতে পারলা? সহজ, ঠিক আছে? ওকে, ইজি প্রবলেম, খুব একটা কঠিন কিছু না, স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম। ওকে, এই যে দেখো, এই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে মনে হয় বর্গ মিটার দিয়েছে, আমি এখানে একটু সেন্টিমিটার লিখে ফেলেছি, এটা একটু আমাদেরকে মিটার করে দিতে হবে, দ্যাটস ইট। এখানে এককটা আমি বারবার বলছি, এককটায় খেয়াল দিতে হবে, টিচার কিন্তু এককে মার্ক কাটতে পারে, ঠিক আছে? ওকে, চলো সামনের দিকে আগাই। 2 নং অনুযায়ী ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, খুবই সুন্দর একটা প্রবলেম, আবার আগের প্রবলেমটার সাথে একটু মিল আছে প্রবলেমটায়, আমাদেরকে একটু বুঝতে হবে যে এটা কিভাবে করব। দেখো, এই টাইপের প্রবলেম যখনই একটা জিনিস গলিয়ে আরেকটা জিনিস বানাতে হয়, এই প্রবলেমগুলা খুবই ইম্পর্টেন্ট। এই প্রবলেমগুলো করার বুদ্ধি হচ্ছে আমার আগের যে টোটাল আয়তন ছিল, আমার নতুন টোটাল আয়তনও সেম থাকতে হবে। আমার আগের টোটাল আয়তন আর নতুন টোটাল আয়তন সেম হতে হবে। আগের টোটাল আয়তন কত বলো তো? আগে 3টা ঘনক ছিল, 1 2 3। তাহলে আগের মোট আয়তন কত হবে বলো তো? প্রথম ঘনকের আয়তন কত? প্রথম ঘনকের আয়তন কত হবে বলো দেখি? প্রথম ঘনকের আয়তন হবে তোমার 6³ ঘন সেন্টিমিটার, বা আমরা এখানে লিখতে পারি cm³, ঠিক আছে? একইভাবে আমরা যদি দ্বিতীয় ঘনকের আয়তন বের করতে চাই, কত আসবে? 8³ cm³। আমরা যদি তৃতীয় ঘনকের আয়তন বের করতে চাই, 10³ cm³। তাহলে আমরা এখানে বলতে পারি মোট আয়তন কত বলো তো? মোট আয়তন হচ্ছে এই 3টার যোগফল, রাইট? তাহলে এই 3টার যোগফল কত হয়? এই 3টার যোগফল হয় 6³ প্লাস 8³ প্লাস 10³ এটা আমার আসছে 7 to 8 সেন্টিমিটার কিউব। এখন আমাদের এই আয়তনটা, আমার যে নতুন ইয়াটা হবে, আমার যে নতুন কি বলে এটাকে, আমার যে নতুন ঘনক হবে, সেই ঘনকের আয়তনও এইটাই হইতে হবে। এখন আমার নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত, এটা কি আমি জানি না। তাহলে চলো আমরা ধরি নতুন ঘনকের বাহু, নতুন ঘনকের বাহু কত? সমান a। তাহলে আমরা বলতে পারি a³ সমান কত? 1728। তাহলে a সমান কত? a সমান হচ্ছে 12 সেন্টিমিটার চলে আসলো। a সমান কত চলে আসছে? 12 সেন্টিমিটার। তাহলে এখন আমার কাছে a চলে আসছে, আমার কাছে কি চেয়েছে বলো তো? ঘনকটির কর্ণের দৈর্ঘ্য। কর্ণ কি বলো? কর্ণ হচ্ছে a√3। তাহলে আমার কর্ণের দৈর্ঘ্য কত হবে? 12√3 সেন্টিমিটার। আমার কর্ণের দৈর্ঘ্য কি হবে? 12√3 সেন্টিমিটার। আমার কর্ণের দৈর্ঘ্য হবে 12√3 সেন্টিমিটার। তো এই প্রবলেমগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ এই প্রবলেমগুলো বারবার আসে, যে এই দুইটা জিনিস, ধরো একটা গোলক আর একটা ঘনক গলিয়ে একটি বড় গোলক বানানো হলো, তাহলে তার ক্ষেত্রফল কত হবে বা আয়তন কত হবে, এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর আসে। তো এই জন্য এই কনসেপ্টটা আমাদের বুঝতে হবে। এখানের মেইন কনসেপ্ট একটাই, আদি আয়তন আর শেষ আয়তন সমান হতে হবে, ঠিক আছে? ওকে, চলো সামনের দিকে এগিয়ে যাই। পরের প্রবলেমটা দেখি কি বলেছে। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। এইটা আমি আর করে দেওয়ার মতো কোনো প্রবলেম না। আমি তোমাদের সাথে যে ফর্মুলাগুলো ডিসকাস করেছি, সেই ফর্মুলাগুলো তুমি যদি একটু রিভিউ করো, তাহলে তুমি এটা নিজেই পারবা। তাহলে তুমি যদি চাও ভিডিওটা পজ করে প্রবলেমটা করতে পারো, আর যদি মনে করো যে না ভাই করবো না আমি নিজে, তাহলে যেটা করতে পারো সেটা হচ্ছে যে দেখতে পারো, বাট উচিত হবে নিজে করা। হ্যাঁ, সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a সমান কত? 12। তাহলে a সমান কত? 4। প্রিটি সিম্পল, রাইট? তাহলে ক্ষেত্রফল কত হবে আমরা জানি, ক্ষেত্রফল হচ্ছে √3 a²/4। তাহলে আমরা এখানে বলতে পারি 4√3, এখানে কি দিয়েছে? বর্গ একক, তাহলে বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? একদম সরাসরি আনসার, সময় নষ্ট করার কোনো সুযোগই নেই। অত্যন্ত সহজ একটা প্রবলেম, অত্যন্ত সহজ তার আনসার। ওকে,
চলো পরের প্রবলেমটা দেখি কি বলছে। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কি বলেছে? একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। ওকে, একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। আমরা দেখি এখানে কি আছে। ওকে, বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। এখন বলছে একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের আয়তন এত ঘন সেন্টিমিটার। ওকে, বলছে সিলিন্ডারটির ভূমির ব্যাসার্ধ বৃত্তটির ব্যাসার্ধের সমান। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে বৃত্তটা তারা দিয়েছে না, এই যে বৃত্তটা, এই বৃত্তটাই হচ্ছে সিলিন্ডারের ভূমি। এই বৃত্তটাই সিলিন্ডারের ভূমি। তাহলে সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ কত? এখানে যেটা দিছে 5, আয়তন দেয়া আছে। আমরা জানি সিলিন্ডারের আয়তন কত? সিলিন্ডারের আয়তন কত বলো তো? পাই আর স্কোয়ার এইচ সমান কত দিয়েছে? 150 পাই। তো পাই পাই তো মারাই গেল। এখানে কি থাকছে বলো? 5 স্কোয়ার ইন্টু এইচ সমান হচ্ছে 150, তার মানে 25h সমান 150। এখন তোমার 25 একসাথে কয়বার যায়? একসাথে যায় 4 বার, 150-এ তাহলে 6 বার যাবে। তাহলে এইচ সমান কত? এইচ সমান 6 সেন্টিমিটার। এইচ সমান কত? 6 সেন্টিমিটার। এখন তারা পরে চেয়েছে সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল কি হবে বলো তো? সরাসরি ফর্মুলা বেসড কোয়েশ্চেন। বক্রতলের ক্ষেত্রফল কি ছিল বলো তো? 2πr/h। 2πr/h। তাহলে আমরা যদি এখানে মান বসিয়ে দিই, 2 ইন্টু পাই ইন্টু আর এর জায়গায় কত বসবে? 5, এইচ এর জায়গায় আমরা মাত্র পেয়েছি 6, তাহলে 10 আর 6 এ হচ্ছে 60 পাই বর্গ সেন্টিমিটার হচ্ছে আমাদের আনসার। 60 পাই বর্গ সেন্টিমিটার হচ্ছে আমাদের আনসার। ওকে, আচ্ছা, সো স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলা বেসড কোয়েশ্চেন। ঠিক আছে, ডান এটা আমাদের। আচ্ছা, চলো নেক্সট ম্যাথটা দেখি কি বলছে। উল্লিখিত বৃত্তটির ক্ষেত্রফল ও ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফলের পার্থক্য নির্ণয় করো। ওকে, অন্তর্লিখিত বর্গ। তো বৃত্তের অন্তর্লিখিত বর্গ সম্পর্কে আমাকে জানাতে হবে। হ্যাঁ, মানে জানতে হবে বৃত্তের অন্তর্লিখিত বর্গ সম্পর্কে আমাকে একটু জানতে হবে। তাইলে আসো আমরা একটা বৃত্ত আঁকি আগে। এই হচ্ছে বৃত্ত। দেন আমরা কি করব? এর ভেতরে একটা অন্তর্লিখিত বর্গ আঁকার চেষ্টা করব। অ্যাকচুয়ালি এটা করলেই মনে হয় পারতাম আমরা, তাই না? ওকে, না এটার দিকে তাকাও। সো বৃত্তে অন্তর্লিখিত বর্গ। ওকে, এখান থেকে আমরা কি বুঝতে পারি? এখান থেকে আমাদের যেটা ইম্পর্টেন্ট তথ্য সেটা হচ্ছে বর্গের কর্ণ। বর্গের কর্ণ হচ্ছে বৃত্তের ব্যাস। বর্গের কর্ণ কি? বৃত্তের ব্যাস। বর্গের কর্ণ বৃত্তের ব্যাস। বর্গের কর্ণ বৃত্তের ব্যাস। তাহলে আমরা যদি জানি যে বর্গের বাহুর দৈর্ঘ্য a, তাহলে কর্ণ কত হবে? আমরা জানি কর্ণ হচ্ছে a√2। কর্ণ কত? a√2। কর্ণ a√2। বাহু যদি a হয়, কর্ণ কত? a√2। এখন বৃত্তের ব্যাস, ব্যাস বা d সমান হচ্ছে a√2। এখন d এর জায়গায় আমরা কি বসাতে পারি? d এর জায়গায় আমরা বসাতে পারি ব্যাস মানে কি? ব্যাসার্ধ ইন্টু 2। তাহলে 2r সমান হচ্ছে a√2। তাহলে r সমান কত? a/√2। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য এলো। এখন আমাদেরকে বলেছে বৃত্তের ক্ষেত্রফল আর অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল কত? আমরা যদি জানি বৃত্তের ব্যাসার্ধ r, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? πr²। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত বলো তো? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফল πr²। ওকে, ভালো কথা। আর বর্গের ক্ষেত্রফল কত হবে?
বর্গের ক্ষেত্রফল হবে হচ্ছে এ স্কোয়ার। বর্গের বাহু যদি হয় এ, তাহলে সেই বর্গের ক্ষেত্রফল কত হয়? এ স্কোয়ার। তাহলে আমাদের চলে এলো এ স্কোয়ার। তাহলে আমাদের এখন এই দুইটার পার্থক্য নিতে হবে। তাহলে আমরা যদি এই দুইটার পার্থক্য নিতে চাই, এখন পার্থক্য কত হবে? পাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন আর এর জায়গায় কি লেখা যায় বলো তো? আর এর জায়গায় লেখা যায় a/√2। তাহলে পাই a/√2 হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা না, অ্যাকচুয়ালি এভাবে না করি আমরা। আমাদের তো আসলে কি দেয়া আছে বলো তো? আমাদেরকে আসলে যেটা দেয়া আছে সেটা হচ্ছে তোমার, দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার দিয়েছে এবং উল্লেখিত বৃত্তটির ক্ষেত্রফল বলেছে। তার মানে বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ আরই আছে আমার কাছে, এটা নাই, আর আছে এ নাই, আর আছে এ নাই। তাহলে আমি আর দিয়ে প্রবলেমটাকে রিপ্লেস করে ফেলি। তাহলে পাই আর স্কোয়ার মাইনাস এর জায়গায় কি লেখা যাবে বলো তো? দেখো তো, এ সমান কি আমি বলতে পারবো? √2r। তাহলে আমরা এখানে পাচ্ছি পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু 2। তাহলে আর স্কোয়ার পাই মাইনাস 2। তাহলে আর স্কোয়ার হচ্ছে তোমার কত? 5 স্কোয়ার মানে 25। তাহলে পাই মাইনাস ইন্টু 25। তাহলে আমার এটা আসতেছে 28.539 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলার কোয়েশ্চেন। তবে এই প্রবলেমটা অনেক ইম্পর্টেন্ট কেন বলো তো? অনেক ইম্পর্টেন্ট হওয়ার কারণ হচ্ছে এই প্রবলেমটা তোমার অন্তর্লিখিত চতুর্ভুজের কথা বলছে। একইভাবে অন্তর্লিখিত ত্রিভুজের প্রবলেমটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সেটাকেও কিন্তু তোমাকে গুরুত্ব দিয়ে করতে হবে। ঠিক আছে, আচ্ছা আসো সামনের দিকে এগিয়ে যাই। তেমন একটা জটিল প্রবলেম ছিল না এটা। ওকে, দেখি এখানে কি বলছে। একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 25 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। আচ্ছা, ব্যাস আর পরিধি। ব্যাস কি বলো? 2r। পরিধি কি বলো? 2πr। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি যে 2πr মাইনাস 2r সমান কত? 25। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি যে 2r সমান হচ্ছে পাই মাইনাস 1। তাহলে এখান থেকে তুমি যদি আর এর মানটা বের করো তাহলে তোমার আনসার চলে আসবে। এখান থেকে তুমি আর এর মানটা বের করলেই তোমার আনসার চলে আসবে। আনসার কত হবে? 25/2 ইন্টু পাই মাইনাস 1। আমাদের আনসার আসতেছে আর সমান কত? 5.8367 সেন্টিমিটার। ঠিক আছে ভাই, সুন্দর একটা প্রবলেম করে ফেললাম আমরা আরো। ওকে 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 নাইস। চলো, সামান্তরিকটির অপর কর্ণ। ওকে ফাইন, আমাদের এখানে কোয়েশ্চেনটা কি বলছে এটা একটু পড়তে হবে। কোয়েশ্চেনটা একটু পড়ো তো, কি বলেছে। সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দেয়া আছে। এটা একটা খুবই সুন্দর প্রবলেম এবং এই প্রবলেমটা বারবার আসে। চলো আমরা দেখি এই প্রবলেমটা কিভাবে করা যায়। প্রবলেমটা করার অনেকগুলো বুদ্ধি আছে। আমরা যে বুদ্ধিটা দিয়ে করব এটা হচ্ছে সব থেকে প্রচলিত বুদ্ধি, বাট এটাকে আমরা অ্যাপোলোনিয়াস অ্যাপ্লাই করে করতে পারি। তোমাদের যাদের হায়ার ম্যাথ আছে তোমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের নাম শুনেছ। তোমাদের যাদের হায়ার ম্যাথ আছে তোমরা ভেক্টরের কথাও শুনেছ। ভেক্টর দিয়েও এই ম্যাথটা করা যায় এবং 2 লাইনে ম্যাথটা হয়ে যায় যদি আমরা ভেক্টর দিয়ে করতে চাই। তো যাই হোক, আমরা তো আর সেটা করব না। আমরা যেটা করব, আমরা প্রবলেমটাকে প্রচলিত পদ্ধতিতেই করার চেষ্টা করব যে কিভাবে হয়। তো কি বলেছে, সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার আর 15 সেন্টিমিটার এবং একটা কর্ণ যেটা তারা বলতে চাচ্ছে বৃহত্তম কর্ণ, আচ্ছা না, তারা বলছে ক্ষুদ্রতম কর্ণ, সেটা হচ্ছে 16 সেন্টিমিটার। তারা আমাদের কাছে জানতে চেয়েছে বড় কর্ণটা কত বা অপর কর্ণটা কত। আচ্ছা চমৎকার, তো চলো আমরা একটু চিত্র আঁকি এখানে কিভাবে করা যায় এটা। ঠিক আছে, এখানে একটা আমরা এই সাইড থেকেই করা শুরু করি। ধরো এই হচ্ছে তোমার সামান্তরিকটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে দুইটা বাহু কত দিয়েছে তারা? 15 দিয়েছে একটা, আর একটা দিয়েছে 20। আর ক্ষুদ্রতর কর্ণটা দিয়েছে কত? ক্ষুদ্রতর কর্ণটা দিয়েছে 16। তা আমরা এখানে একটু নামকরণ করে ফেলি, এ বি সি ডি। ওকে, এবার আমরা একটু
আঁকাআঁকি করি এখানে, দেখো আঁকিবুকি করব। এখানে একটা লম্ব আঁকলাম, ধরো এটা ই, ঠিক আছে? লম্বটা হচ্ছে ধরে নিলাম আমরা ই। ওকে, ঠিক আছে, ওকে। এখন এখন আমি চাই তুমি জাস্ট এই ত্রিভুজটার দিকে একটু তাকাও। এই ত্রিভুজটা, কোন ত্রিভুজটার দিকে তাকাবো ভাইয়া? দেখো আমি তোমাদেরকে বলতেছি, আমি চাই তোমরা জাস্ট এই ত্রিভুজটার দিকে একটু তাকাও। ওকে, দেখো তো ভাইয়া, এই ত্রিভুজের 3টা বাহুই দেয়া আছে না? আমি একটু এই পাশে আসি। দেখো তো এই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্যই দেয়া আছে না? আছে তো। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলতে পারবো কিভাবে? আমি যদি তোমাদের জন্য চিত্রটা আবার এখানে আঁকি, কত দিয়েছে? 16, 20, 15। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে, ধরো এ ডি সি, তো তাহলে একটা কাজ করি, আমরা এখানে বি নিয়ে নেই, আমার ভালো লাগবে। হ্যাঁ, তাহলে এটা ভালো লাগবে। এখানে আমরা নিয়ে নেই বি ডি বি। ওকে, তাহলে এর অপোজিট বাহু হচ্ছে এ, বি এর অপোজিট বাহু বি, সি এর অপোজিট বাহু সি। আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 সমান এস বের করে ফেলবো। কত আসে দেখো তো? এখানে হচ্ছে 16 আর 20 হচ্ছে 36 আর 15। এখানে আসছে আমার 22.5 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম? এস পেয়ে গেলাম। এখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে বলো তো? ত্রিভুজের ক্ষেত্রফল হবে, আমরা জানি, রুট ওভার এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে আমরা এখান থেকে ক্ষেত্রফলটা বের করে ফেলি। ক্ষেত্রফলটা কত হবে আমরা সরাসরি এটা ক্যালকুলেটরে বসিয়ে দিতে পারি, অথবা তোমরা যদি চাও আমি এটা তোমাদেরকে ম্যানুয়ালি করে দেখাইতে পারি। 25.5, 25.5 মাইনাস 20, 25.5 মাইনাস 16 আর 25.5 মাইনাস 15। ব্যাস, তাহলে এখান থেকে আমাদের ক্ষেত্রফল কত আসবে বলো? রুট ওভার আনসার মাইনাস 20, আনসার মাইনাস 15, আনসার মাইনাস 16। তো দেখা যাচ্ছে আমার ক্ষেত্রফল আসতেছে তোমার 118.27906 বর্গ সেন্টিমিটার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ, কোনো প্রবলেম নাই। এখন এখানে আমরা থেমে যেতে পারতাম, এখানেই আমরা থেমে যেতে পারতাম, কিন্তু এখানে আমরা থামবো না। এখানে আমরা কেন থামবো না? কারণ আমাদের তো আনসার আসে নাই, আমরা জাস্ট এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়েছি। এখন আমি তোমাকে যে জিনিসটায় ফোকাস করতে বলবো সেটা হচ্ছে, একটু লক্ষ্য করো তো ভাই, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এটা তো ভূমি, তাই না? এটাকে আমরা ভূমি ধরতে পারি। আর দেখো তো এটা আমি কি আঁকছি? লম্ব আঁকছি না? তাহলে এটা কি উচ্চতা না? এই একই এবিসি ত্রিভুজের উচ্চতা কি? একই এবিসি ত্রিভুজের উচ্চতা হচ্ছে হাফ এই, সরি, এই হচ্ছে উচ্চতা। এই কি? এই হচ্ছে তোমার উচ্চতা। তাহলে আমরা বলতে পারি হাফ ইন্টু এই ইন্টু বিসি সমান আমার সেম আনসারটা আসা উচিত না? 118.27 সামথিং, এটাই আসা উচিত না বলো তো? আমাকে যদি তুমি জিজ্ঞেস করো আমি তো বলবো হ্যাঁ, কারণ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে তো আমাদের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে এটাই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে ফেললাম। আমাদের এখানে বিসি কত বলো তো? বিসি হচ্ছে 20 একক দিয়েছে, তাহলে হাফ ইন্টু এই ইন্টু 20 হচ্ছে 118.279। তাহলে এখান থেকে আমরা এই এর ভ্যালু পেয়ে যাব। এই এর ভ্যালু কত আসবে বলো তো? এই এর ভ্যালু আসবে হচ্ছে, আমরা যদি বলি 11.8279। তাহলে আমরা এই এর ভ্যালু পেয়ে গেলাম। এই এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন ভাই এই দিয়ে আমার কি লাভ? অনেক লাভ আছে। কি লাভ আছে দেখো বলতেছি।
এই পাইছি, কিন্তু এখনো অনেক দূর যাওয়া বাকি। দেখো, আচ্ছা আমাকে বলো তো, এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ যার উচ্চতা তুমি জানো, যার এই জানো তুমি, যার এই জানো তুমি, আবার যার তুমি কি জানো, যার তুমি এবি জানো, অতিভুজ জানো, তাহলে তুমি ভূমি বিই বের করে ফেলতে পারবা না? বিই ভূমি যেটা আছে, বিই ভূমিটা তুমি বের করে ফেলতে পারবা? বিই ভূমি বের করে ফেলতে পারবা তুমি। তাহলে আসো আমরা বিই ভূমি বের করি। বিই ভূমি কিভাবে বের করবো? আমরা বলবো যে, আমরা একটা ভিন্ন কালি নেই, ট্রায়াঙ্গেল এ বিই এ কি হবে? এবি স্কোয়ার প্লাস, সরি, এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই স্কোয়ার প্লাস বিই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা সরাসরি আসলে আনসারটা বের করে ফেলতে পারি। এই এর মান আমরা জানি, আর এবি কত বলো তো? এবি কত? এবি দেওয়া আছে 15। তাহলে এখানে আমরা 15 স্কোয়ার মাইনাস 11.8927 এটার স্কোয়ার করে দেই, সমান হচ্ছে আমার বিই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বিই এর মান বের করে ফেলতে পারি। ওকে, তাহলে আমাদের এখান থেকে বিই এর মান আসছে কত? বিই আসছে তোমার 9.225 সেন্টিমিটার। বিই আসছে 9.225 সেন্টিমিটার। আমরা আমাদের লক্ষ্যের অনেক কাছে চলে আসছি। তোমরা হয়তো দেখতে পারতেছো, অনেকে হয়তো এখনো দেখতে পাও নাই, বাট এখনই পারবা। দেখো, আমি অনেক কাছে চলে আসছি। দেখো তো, বিসি জানি, আমি বিসি জানি, এখন আমি বিইও জানি, তাহলে আমি ইসি বের করে ফেলতে পারবো। কি উপকার হবে? দেখো, ইসি যদি বের করতে পারি, দেখো তো এই যে ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ না ভাই? এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই আমি জানি, আগেই বের করছি। ইসি বের করে ফেলতে পারবো বিসি থেকে বিই মাইনাস করে দিয়ে। তাহলে আমার বাকি থাকে কি? অতিভুজ বের হয়ে যাবে। আচ্ছা আসো বের করি। তাহলে এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইসি সমান হচ্ছে বিসি মাইনাস বিই। তাহলে এটা কত আসে বলো? 20 থেকে মাইনাস করে দেই, এটা আসতেছে 10.775। তাহলে আমরা ইসি পেয়ে গেলাম। এখন ফাইনালি আমরা বলবো যে আমাদের এটা কি ট্রায়াঙ্গেল বলো তো? এইসি ট্রায়াঙ্গেল। এইসি ট্রায়াঙ্গেল এইসি এ কি হবে? এসি স্কোয়ার সমান কি? এই স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার। এই স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার। তাহলে আমাদের এই কত আসছিল? এইটা আসছিল আমাদের এই 11.8279, আর ইসি কত আসছে? 10.775। তাহলে স্কোয়ার প্লাস 11.8279 স্কোয়ার, দুটোবার আনসার করে দেই, 15.99 এর কাছাকাছি আসতেছে। তো ওহো, যেটা দেয়া আছে আমরা ওইটাই বের করেছি। কি কষ্ট, আবেগ। আমাদের বের করার কথা ছিল এইটা, বাট প্যারা নাই, আমরা এটাও বের করে ফেলতে পারবো। কিভাবে? দেখো বোঝাচ্ছি। যাই হোক, সমস্যা নাই, যেটা দেয়া ছিল ওইটাই বের করে ফেলছি, অসুবিধা নাই। দেখো, অসুবিধা নাই, কেন অসুবিধা নাই? দেখো, আমরা একটা ফ্রেশ পেজে যাই, একটা ফ্রেশ পেজে আসি। সো একটু দেখো, আমাদের এইটা বের করতে হবে। আমার যেটা দেয়া ছিল ওইটাই আমরা বের করছি। যাই হোক, বাট উই আর ভেরি ক্লোজ। হ্যাঁ, লাস্ট স্টেপটা জাস্ট। সো আমরা এইখানে লম্বটা টানি। আমাকে বলো তো, এই যে লম্ব আর এই লম্ব দুইটা তো সমানই হবে, তাই না? কারণ দুইটা সমান্তরাল বাহুর মাঝে যে লম্ব সেটা সমান হবে দৈর্ঘ্যে। আচ্ছা, সমান হলো। এখন আমার কাজ কি? আরেকটা জিনিস লক্ষ্য করো, এই দৈর্ঘ্যটা
আর এই দৈর্ঘ্যটাও সমান, তাই না? তাহলে আমার বিই সিডি, সরি এটা ডি না দিই আমরা এখান থেকে বলতে পারি যে বিই সমান সিএফ। আচ্ছা, তাহলে আমাকে বলো তো বিসি প্লাস সিএফ সমান কি হবে? বিএফ হবে। তাহলে বিসি কত? বিসি তো আমরা জানি 20, সিএফ কত পেয়েছি? 9.225। তাহলে এটা কত হচ্ছে? 29.225 সেন্টিমিটার। আমরা কি পেয়ে গেলাম? বিএফ পেয়ে গেলাম আমরা। এখন দেখো আমরা বলতে পারি যে ট্রায়াঙ্গেল বিসিএফ, না সরি বিসিএফ না তো বিএফডি, ট্রায়াঙ্গেল বিএফডি এ কি বলতো? বিডি স্কয়ার সমান বিএফ স্কয়ার প্লাস ডিএফ স্কয়ার। এখন বিএফ স্কয়ার কত পেলাম আমরা? 29.225 আর ডিএফ স্কয়ার কত? ডিএফ মানে হচ্ছে এই, ডিএফ মানে কত? এই কত পেয়েছিলাম দেখো তো, এই যে এই পেয়েছিলাম আমরা, এটা 11.827। তাহলে এটা বসায় দিই, ডান। তাহলে এটা কত হয় দেখি? 29.225 স্কোয়ার প্লাস 11.87827 স্কোয়ার রুট ওভার করি, আমাদের ভিডি আসছে 31.5279 সেন্টিমিটার। সো এই হচ্ছে আমাদের প্রবলেমটা। ওকে, আচ্ছা, তো আমরা লাস্টে আমরা মোটামুটি পুরোটাই ঠিকঠাক করেছি, খালি আমাদের ওই কর্ণটা আমরা হচ্ছে ভিন্ন একটা কর্ণ বের করে ফেলছিলাম, যেটা দেয়া ছিল সেটাই আবার বের করেছি। তো এই জন্য ওইটার আনসার আমাদের 16-র কাছাকাছি, কারণ আমরা তো 16 দিয়েই শুরু করেছিলাম, তো এই জন্য 16ই আসছে। যাই হোক, তার মানে আমাদের প্রসেস ঠিক আছে আর কি, এটাই বোঝা যায়। তো যাই হোক, এই হচ্ছে প্রসেসটা, খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথটা দেখেছো, আই হোপ বুঝেছো, না বোঝার কিছু নাই। যদি না বুঝো ভিডিওটা আরেকবার রিভাইন্ড করো, বুঝে যাবা। বাট বুঝলেই হবে না, খাতায় নিজে করতে হবে ম্যাথটা। ওকে, ম্যাথটা নিজে করো, করে কনফিডেন্সটাকে বাড়ায় নাও। ওকে, আচ্ছা গ্রেট। চলো আমরা নেক্সট প্রবলেম দেখি। চলো নেক্সট প্রবলেম আরেকবার রিক্যাপ করব। আচ্ছা আসো আরেকবার রিক্যাপ করি। আমাকে এই যে ত্রিভুজটা দেখছো, এবিসি ত্রিভুজের 3টা বাহুই দেয়া ছিল। আমি এবিসি ত্রিভুজের 3টা বাহু থেকে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি। ক্ষেত্রফল ব্যবহার করে আমি উচ্চতা এই বের করেছি। উচ্চতা এই ব্যবহার করে আমি এই অংশটুকু বের করেছি বিই। এই বিই আর সিএফ, এখানে এফ আমার, সিএফ আর বিই হচ্ছে সমান, তাই আমি বসিয়ে দিয়েছি সিএফ সমান বিই। দেন এইটা ব্যবহার করে আমি বিডি কর্ণের দৈর্ঘ্য বের করেছি। কিভাবে? ত্রিভুজ বিএফডিতে আমি আমার বাকি বাহুগুলোর দৈর্ঘ্য বসিয়ে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে বের করে ফেলেছি। তাহলে এই ছিল আমাদের বিশাল সুন্দর একটা প্রবলেম, বাট একটু বড়। ঠিক আছে, ওকে, আসো দেখি এখানে কি বলছে। ওকে, আবার একটি লোহার পাইপের বাইরের ব্যাস হচ্ছে 8 সেন্টিমিটার, ভিতরের ব্যাস হচ্ছে 6 সেন্টিমিটার, পাইপটির উচ্চতা 10 মিটার। ওকে, 1 ঘন সেন্টিমিটার পাইপে লোহার ওজন হচ্ছে 7.2 গ্রাম। তাহলে আমাদের যেটা করতে হবে, লোহার আয়তন বের করতে হবে, লোহার প্রকৃত আয়তন বের করতে হবে। কিভাবে করতে হয় এই প্রবলেমটা কিন্তু আমরা একবার করে আসছি। আবার যদি আমি তোমাদের জন্য ঝটপট রিক্যাপ করি, বাইরের আয়তন কত বলো তো? এখানে ব্যাস দিয়েছে, ব্যাস থেকে আমরা কিভাবে ইয়াতে যেতে পারি? ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ কত হবে? 4, এখানে ব্যাসার্ধ কত হবে? 3। তাহলে পাই ইন্টু 4 স্কোয়ার ইন্টু, আমার এখানে 10 মিটার দিয়েছে, মিটারে করলে তো হবে না, সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, কারণ এটা সেন্টিমিটারে দিয়েছে। ওকে, তাহলে আসো 10 মিটারকে আমরা লিখি 10 ইন্টু 100। ওকে, ভেতরের আয়তন কত? পাই ইন্টু 3 স্কোয়ার ইন্টু 10 ইন্টু 100। তাহলে আমরা এখানে বলতে পারি প্রকৃত আয়তন
প্রকৃত লোহার আয়তন কত বলো তো? আমরা যদি এখানে ক্যালকুলেশন করি 1000 ইন্টু পাই ইন্টু 7, এটা হচ্ছে আমাদের প্রকৃত লোহার আয়তন হবে। কি করেছি, এইটা থেকে এটা মাইনাস করে দিয়েছি। ধরো এটা 1 নাম্বার, এই ম্যাথটা আমরা আগেও করেছি তাই আমি এটা ঝটপট করে ফেললাম। 1 বিয়োগ 2, 1 বিয়োগ 2 করব, তাহলে 1 বিয়োগ 2 করলে আমার এটা চলে আসবে। এখন এটা কি বলো তো, ঘন সেন্টিমিটারে এসেছে। এখন আমরা জানি আমাদেরকে বলে দিয়েছে 1 ঘন সেন্টিমিটারে ভর কত, 7.2 গ্রাম। তাহলে সুতরাং এটা কত, 7000 পাই ঘন সেন্টিমিটারের ভর কত হবে, 7.2 ইন্টু 7000 পাই গ্রাম, কত হয় দেখি। আমাদের এটা আসতেছে, আমাদের আনসার আসতেছে 15836.267 গ্রাম। এটাকে যদি আমরা কিলোগ্রামে নিতে চাই তাহলে আমাদেরকে 1000 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। আমরা যদি 1000 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের আসবে এটা 158.336 কেজি। সো ব্যাপক ভারী একটা লোহার পাইপ। কি করলাম, বাইরের আয়তন ভেতরের আয়তন, আমি তোমাদেরকে এর আগেও এই ধরনের প্রবলেমের কথা বলেছি, ফাঁপা আয়তনের প্রবলেমগুলো। বাইরের আয়তন থেকে ভেতরের আয়তন মাইনাস করে দাও, মাইনাস করে দিয়ে তোমার যে প্রকৃত আয়তন হবে সেই আয়তন দিয়ে ঘনত্ব গুণ করে দাও, ঠিক আছে? করলেই তোমার আনসার চলে আসবে। সহজ একটা প্রবলেম, খুব একটা বড় কিছু না। ওকে, আসো দেখি কি বলছে। একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেয়া আছে, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা হুবহু একটা প্রবলেম করে এসেছি, এই প্রবলেমটা আসলে নতুন করে করার মতো একটা প্রবলেম না। তো এটা আসলে কি করব বলো, করার কি দরকার আছে কিনা জানি না, তারপরেও চলো দেখি। আমরা জানি যে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি ঘনকের জন্য 6a² সমান কত বলেছে, এটা বলেছে। তাহলে আমরা যদি দেখি 101/6, এটাকে রুট ওভার করে দিলে এ সমান আসছে আমার 13 মিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, 13√2 মিটার। ঠিক আছে, এক লাইনের প্রবলেম, এটা আসলে তেমন একটা ঝামেলার কিছু নাই। তোমার যদি ফর্মুলাগুলো মনে থাকে তাহলে তুমি এটা ইজিলি পারবা। আমাদেরকে এখানে এখানে ক্ষেত্রফল দিয়েছে, আমাদেরকে এখানে আয়তনও জিজ্ঞেস করতে পারতো, কর্ণের দৈর্ঘ্যের জায়গায় আমাকে অন্য কিছুও জিজ্ঞেস করতে পারতো। তো জাস্ট তোমাকে ফর্মুলাগুলো একটু খেয়াল রাখতে হবে, তাহলেই তুমি ইজিলি আনসার করতে পারবা। ওকে, আচ্ছা চলো সামনের দিকে এগিয়ে যাই। কি বলেছে দেখি, বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে বের করা যেতে পারে, আমাদের উচ্চতা h দিয়ে দিয়েছে 8 সেন্টিমিটার, আর ব্যাসার্ধ দেখো এটা পুরাটা দিয়েছে, ব্যাসার্ধ কত দিয়েছে, যেহেতু এটা 6, তাহলে আমরা বলতে পারি r সমান কত, 3 সেন্টিমিটার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি 2πr/h, 2πr/h প্লাস πr স্কয়ার, 2πr স্কয়ার, 2πr/h প্লাস 2πr স্কয়ার। সো আমরা যদি এখানে এটা ফর্মুলা বসায় দিই তাহলেই আমাদের ইজিলি প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমি আর এটা তোমাদেরকে করে দিচ্ছি না, কারণ এরকম প্রবলেম আমরা অনেকগুলা করে আসছি। ওকে, তো চলো সামনের দিকে যাই। সহজ প্রবলেম। আচ্ছা, AOB এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট, হ্যাঁ AOB এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের পরিধি নির্ণয় করো। আচ্ছা AOB কি বলো তো, এই যে AOB, ওকে। সো এখানে আমাদেরকে কি তথ্য দেয়া আছে একটু বোঝার চেষ্টা করি। দেখো আমাদেরকে একটা ত্রিভুজের কথা বলতেছে তারা, AOB ত্রিভুজ। এই ত্রিভুজের ভূমি কত দেখো তো, ভূমি হচ্ছে 6, আর উচ্চতা কত বলতে পারবা? দেখো এই পুরা দৈর্ঘ্যটা কত, পুরা দৈর্ঘ্যটা 8 না ভাইয়া? পুরা দৈর্ঘ্যটা যদি 8 হয়, এই টোটাল দৈর্ঘ্যটা যদি হয় 8, তাহলে কি আমি ইজিলি বলতে পারি না যে অর্ধেকটার দৈর্ঘ্য হবে 4? অর্ধেকটার দৈর্ঘ্য 4 হবে না পুরাটা যদি 8 হয়? আর এই 4ই কি আমার এই ত্রিভুজের উচ্চতা না? এই 4টাই তো ত্রিভুজের উচ্চতা।
তাহলে এখান থেকেই কিন্তু আমরা এ ও বি এর ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। এ ও বি এর ক্ষেত্রফল কত বলো দেখি, হাফ ইন্টু ভূমি কত 6, এই যে এটা ভূমি কত 6, আর এখানে তোমার উচ্চতা কত বলো তো 8 এর অর্ধেক 4, এই যে 4। তাহলে এটা কাটাকাটি করো, তোমার এখানে আসবে 12 সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার বা বর্গ সেন্টিমিটার। এখন এখান থেকে এই ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের পরিধি, এখন আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার সমান 12। আমরা এখান থেকে আর এর ভ্যালু বের করতে পারি ইজিলি, আর সমান আসতেছে 1.95441। তাহলে আমাদের পরিধি কি বলতো, বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, তাহলে 2 পাই আর সমান কত হচ্ছে 12.2799 সেন্টিমিটার। আচ্ছা মনে রাখবা পরিধি হচ্ছে একটা দৈর্ঘ্য, তাই না, টোটাল দৈর্ঘ্যগুলোর যোগফল। তাহলে পরিধি কিন্তু কি হবে, পরিধি যেহেতু টোটাল দৈর্ঘ্যের যোগফল, তাই পরিধি সেন্টিমিটারই থাকবে, এখানে স্কোয়ার সেন্টিমিটার বা এ জাতীয় কিছু হবে না। ওকে, আচ্ছা ডান। তাহলে এই প্রবলেমটা আমাদের খুবই ইজি একটা প্রবলেম ছিল, আশা করছি এটা তোমরা বুঝে গিয়েছো। আসো আমরা দেখি এখন কি প্রবলেম আমাদের সামনে আসতেছে। তো এই যে দেখো এই প্রবলেমটা আমরা করেছি, একটি ত্রিভুজের, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল 20√3 বর্গমিটার বেড়ে যায়। ক্ষেত্রফল কতখানি বেড়ে যায়, 20√3 বর্গমিটার বেড়ে যায়। আমরা এই ধরনের একটা হুবহু প্রবলেম করেছি, এই প্রবলেমটা তোমার হোমওয়ার্ক থাকবে। ওকে, আচ্ছা তারপরে মানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, এটা আমরা করে আসছি। তারপরে ঘনবস্তুর অনুপাত দেয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফল দেয়া আছে। আমরা আগে একটা প্রবলেম করে আসছি, অনুপাত দেয়া ছিল আর আয়তন দেয়া ছিল, এক্স্যাক্টলি সেম প্রবলেম, একইভাবে তোমাকে করতে হবে। তা আমি আর এটা তোমাদেরকে করে দিচ্ছি না, বাট এটা তোমাদের জন্য কি থাকবে, হোমওয়ার্ক থাকবে। ওকে, আমরা এই প্রবলেমটা একটু দেখি। বৃত্তের ব্যাসার্ধ 6 মিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তাংশের ক্ষেত্রফল কত? আমি তোমাদেরকে এখানে একটু থিওরি রিক্যাপ দিতে চাই। বৃত্তাংশের দৈর্ঘ্য কি বলতো, যদি থিটা কোণ তৈরি করে এবং যদি এটা হয় আর, তাহলে বৃত্তাংশের দৈর্ঘ্য হচ্ছে এস ইজ ইকুয়াল টু আর থিটা, বা আমরা এখানে থিটা কিসে, রেডিয়ানে, বা আমরা যদি এটা দিয়ে না করতে চাই, আমরা যদি রেডিয়ান সম্পর্কে আমাদের যদি আইডিয়া না থাকে, তাহলে আমরা এখানে যেটা করতে পারি, থিটা এস সমান আর থিটার জায়গায় হবে হচ্ছে থিটা, একটু দাঁড়াও, আমার যদি এখানে থিটাটা ডিগ্রিতে থাকে, ডিগ্রিতে থিটা যদি থাকে, এটাকে আমরা রেডিয়ানে নিব কিভাবে, আমরা গুণ করব, এটা হচ্ছে পাই/180 রেডিয়ান, ঠিক আছে, পাই/180, এটা হচ্ছে এত রেডিয়ান। ওকে, আর আমাদের যদি এখানে থিটাটাই রেডিয়ানে থাকে, তাহলে রেডিয়ান থিটা আছে, রেডিয়ান থিটা থেকে আমরা এটাকে যদি কিসে কনভার্ট করতে চাই, আচ্ছা না, আমরা আই গেস এটাই বসাই দিতে পারি, তাই না? হ্যাঁ, এটা বসাই দিলে আমাদের আসলে হয়ে যাচ্ছে, পাই ইন্টু থিটা ডিভাইডেড বাই 180। দেখো আমরা যদি মনে করো যদি দেখতে চাই, আচ্ছা এখানে আর লিখি নাই আমরা, আর ধরো আমাদের যদি পুরা বৃত্ত দেখতে চাই, পুরা বৃত্তের জন্য থিটার মান কত হবে, থিটার মান হবে 360, তুমি 360 বসায় দাও, 2 পাই আর চলে আসবে। ওকে, তাহলে এটা বৃত্তকলার দৈর্ঘ্য। ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে আর স্কোয়ার থিটা বাই 2, তার মানে হচ্ছে আর স্কোয়ার ইন্টু পাই থিটা বাই 360, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এইটা, আর স্কোয়ার থিটা বাই 2, যেখানে থিটা হচ্ছে রেডিয়ানে, আর তুমি যদি ডিগ্রিতে বসাতে চাও তাহলে এটা হচ্ছে তোমার ফর্মুলা। ওকে, তাহলে আমরা দেখি কি বলছে। একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 মিটার, বৃত্তের চাপের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। ইজি, ফর্মুলায় বসায় দাও, 6 স্কোয়ার ইন্টু পাই ইন্টু 60 ডিভাইডেড বাই 360।
তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার 0 0 ইন্তেকাল করলো, 6 স্কোয়ার ইন্টু 6 ডিভাইডেড বাই 36, এটা কেটে দাও, আর পাই আছে এখানে একটা 6 পাই। আমার ক্ষেত্রফল কত হবে, বৃত্তাংশের ক্ষেত্রফল কত হবে, 6 পাই বর্গ মিটার, 6 পাই বর্গ মিটার, 6 পাই বর্গ মিটার। তো এই আর কি আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রবলেম ছিল। আমি তোমাদের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে একটু আলোচনা করতে চাই। এটাও বই থেকে, আরও বেশ 2-1টা গুরুত্বপূর্ণ প্রবলেম আছে, তবে আমি এই প্রবলেমটাকে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে করি তোমাদের পরীক্ষায় আসার জন্য, তাই এটা আলাদা করে আলোচনা করতে চাচ্ছি। প্রবলেমটা আমি তোমাদের জাস্ট একটু বলে দিব যে কীরকম থাকে। ধরো প্রবলেমটা এরকম বলা থাকে, ঠিক আছে, ধরো এরকম বলা থাকে। তো আমাদেরকে যেটা বলা হয় সেটা হচ্ছে যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুগুলো সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য কিভাবে দেয়া আছে। ধরো আমরা দিলাম 25 সেন্টিমিটার এবং 50 সেন্টিমিটার। তির্যক বাহুগুলোর দৈর্ঘ্য ধরো আমরা তোমাকে দিলাম 15 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার দিলাম, আর হচ্ছে 20 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা যেটা চাই সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত। সো আমি যেটা চাই যে তোমরা এই প্রবলেমটা আগে নিজেরা একটু চিন্তা করো কিভাবে করবা। বস্তুত প্রবলেমটা খুবই সহজ, ঠিক আছে, খুবই সহজ একটা প্রবলেম, ইজিলি করা যায়, জাস্ট একটু বুদ্ধি করে করলেই হয় কিভাবে করতে হবে। দেখো আমি তোমাদেরকে বলি, যদি তোমাদের চেষ্টা করা হয়ে গিয়ে থাকে, এ বি সি ডি ই এফ, এটা লম্ব এঁকেছি, এটাও লম্ব এঁকেছি। ওকে, কি করতে হবে, প্রথমেই তোমার কাজ হচ্ছে এ থেকে বিসি এর উপরে লম্ব আঁকবা এ ই, আর ডি থেকে বিসি এর উপর লম্ব আঁকবা তুমি ডিএফ। ঠিক আছে, ওকে, আচ্ছা নাইস। তো এই দুইটা লম্ব আঁকা হয়ে গেলে এখন তোমাকে একটা লজিক বুঝতে হবে। দেখো এই যে সমান্তরাল বাহু দুইটা দেখছো তোমরা, তাই না, এই যে সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য দেয়া আছে, তোমরা কি একটা জিনিস ফিল করতে পারছো যে এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য সমান, আবার এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য সমান? বলতে পারবা কেন? কারণ এইটা একটা আয়তক্ষেত্র, AEFD বা ADFE বা AEFD যেটাই বলো, এটা একটা আয়তক্ষেত্র, তাই এটার বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। আয়তক্ষেত্র কেন? কারণ হচ্ছে 90 ডিগ্রি বানাচ্ছে দুইটা, আর সমান্তরাল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা যদি 25 হয় তাহলে এইটাও কত হবে? 25 হবে না ভাইয়া? এটাও কত হবে? 25 হবে, 25 হবে। তাহলে আমরা একটা কথা বলতে পারি যে বিসি সমান কত? দেখো তো দেয়া আছে 50। বিসি মানে কি? বিই প্লাস ইএফ প্লাস এফসি সমান 50। এখন দেখো তো ইএফ কত? ইএফ সমান 25 দেয়া আছে, তাহলে বিই প্লাস এফসি সমান কত বলো তো? 25। আমি ধরে নিলাম বিই সমান হচ্ছে এক্স। ধরো আমি ধরে নিলাম বিই সমান এক্স, বিই সমান কত? এক্স ধরে নিলাম, ধরি। তাহলে এক্স প্লাস এফসি কত? 25। এফসি কত? 25 মাইনাস এক্স। ওকে, প্রথম কাজ আমরা করে ফেললাম। এখন আমাকে বলো, এই যে ত্রিভুজটা দেখছো,
এই ত্রিভুজের যে উচ্চতা আর এই ত্রিভুজের উচ্চতাও সেম, কারণ কি, ওই যে সেম, কারণ এটা একটা আয়তক্ষেত্র, রাইট? এখন আমরা বলতে পারি ত্রিভুজ এ বি ই এ, ত্রিভুজ এ বি এ কি হবে বলতো, এ বি স্কোয়ার প্লাস, সরি এ বি স্কোয়ার হচ্ছে অতিভুজ, দেখো এ বি অতিভুজ আর এটা উচ্চতা আর এটা ভূমি, তাহলে এ বি স্কোয়ার সমান কি হবে, এ ই স্কোয়ার প্লাস বি ই স্কোয়ার, বা আমরা বলতে পারি এ বি কত, আমরা ধরে নিলাম এ বি হচ্ছে 15 স্কোয়ার মাইনাস বিই কত ধরে নিয়েছি, এক্স ধরে নিয়েছি, এক্স স্কোয়ার সমান হচ্ছে এ ই স্কোয়ার। আবার একইভাবে ত্রিভুজ এফ সি ডি এ, একইভাবে কি বলতে পারি, সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বলতো, ডিএফ স্কোয়ার প্লাস এফ সি স্কোয়ার। এখন আমাকে তোমরাই বলো ডিএফ কি, আচ্ছা আগেই না, সিডি কি, সিডি ধরে নিলাম আমার 15, তো চলেই গেছে, সিডি হচ্ছে তাহলে হবে 20 স্কোয়ার। দেখো এ বি হচ্ছে 15, তির্যক বাহু দুইটাই আছে, তার মধ্যে একটাকে 15 ধরে ফেলছি, আরেকটা তো 20 হতে বাধ্য, তাহলে 20 স্কোয়ার মাইনাস এফ সি কত এসেছে দেখো তো, 25 মাইনাস এক্স, 25 মাইনাস এক্স স্কোয়ার সমান কি বলো তো, সমান হচ্ছে ডিএফ স্কোয়ার। তাহলে তোমরাই আমাকে বলো যে এই আর ডিএফ কি সমান না, এই আর ডিএফ কি সমান না বলো তো, কেন, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহু। তাহলে আমরা বলতে পারি, ধরো এটা 1, ধরো এটা, আচ্ছা ধরো এটা 2, এটাকে ধরো 3 আর এটাকে ধরো তুমি 1, তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে 15 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 20 স্কোয়ার মাইনাস 25 মাইনাস এক্স হোল স্কোয়ার। সো আমি এখানে তোমাকে আগে থেকেই বলে দেই যে আমার এখানে আনসার কি আসবে, আমি তোমাকে বলে দেই এক্স সমান আসবে 9। তুমি যদি এটা ক্যালকুলেশন করো এক্স সমান আসবে 9, তাহলে সেখান থেকে তোমার এই আমরা এক্স এর মান এটা 4 আসছে, তো এটাকে যদি আমরা 2 নং সমীকরণে বসাই তাহলে আমার এই সমান আসবে 12 সেন্টিমিটার। তাহলে এই যদি 12 চলে আসে, আমার ত্রিভুজের ক্ষেত্রফল, সরি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিন্তু বের হয়ে যাচ্ছে। কিভাবে, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, তাহলে হাফ ইন্টু 25 প্লাস 50 ইন্টু 12, তাহলে এখানে কাটাকাটি করে দাও, কত হচ্ছে 6, এখানে 6 যদি হয় তাহলে 75 ইন্টু 6, 75-এর দ্বিগুণ 150, 150-এর 3 গুণ 450 স্কোয়ার সেন্টিমিটার, এই হচ্ছে আমাদের আনসার। সো এইটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, এটাকে খুব ইম্পর্টেন্স দিয়ে আবারও একটু দেখতে হবে। তো এর মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের যে প্রবলেমগুলো করার দরকার ছিল মোটামুটি সবগুলো প্রবলেম আমরা করে ফেলেছি। তো ইয়েস, এখন তোমাদের কাজ হচ্ছে বইয়ের আরও কিছু ম্যাথ, তোমাদের হয়তো মনে হবে যে একটু কঠিন, তোমাদের যেটা কঠিন মনে হয় সেই ম্যাথগুলো তোমাদের একটু নিজেদের করতে হবে, এবং সেই ম্যাথগুলো তোমরা যদি নিজেরা করো আর এই ম্যাথগুলো যদি করো, ইনশাল্লাহ তোমাদের প্রিপারেশনে কোনো ঘাটতি বাকি থাকবে না, ইনশাল্লাহ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করার জন্য। আশা করতেছি যে কনসেপ্টগুলো ভালো করে তোমরা ধরতে পারছো। আর যারা খাতা কলম নিয়ে এখনও করো নাই ম্যাথগুলো, জাস্ট ভিডিও দেখছো, এখন চেষ্টা করো নিজে করার, তাহলেই তোমরা এই সময়টাকে কাজে লাগাতে পারবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের সাথে আবার একটা নেক্সট ক্লাসে দেখা হবে। তার আগে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে তোমাদের ব্যাচের যত ইম্পর্ট্যান্ট আপডেট আছে এবং ফ্রি সাজেশন আছে সেগুলো চেক করতে, সেগুলো পেতে তোমরা কমেন্টে দেওয়া লিঙ্কটা চেক করতে পারো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।